আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আল ফাহাদ। বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এবং আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের ২য় অধ্যায় গতির ক্লাস নিব এবং আজকে প্রথম ক্লাস আমাদের সাইকেল 1 এর। তাই আমি আজকে একটু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে এই সাইকেলের মধ্যে আমরা পড়াশোনার মানটা ঠিক রাখবো এবং কিভাবে পুরো অধ্যায়টা শেষ করব আসলে। তো সাইকেল 1 এর ভিতরে আমি পেয়েছি ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ। এবং আজকে এই ক্লাস হচ্ছে ফিজিক্সের 2nd চ্যাপ্টারে। যারা তোমরা ইচ্ছুক এই কোর্সে ভর্তি হতে, তারা এসএফ ক্লাসরুমের ফেসবুক পেজে জয়েন হয়ে নিতে পারো এবং সেখানে আমাদের ইনবক্সে দিতে পারো। এই ঈদ উপলক্ষে এখন বর্তমানে এই কোর্সটির মূল্য রয়েছে 400 টাকা এবং অলরেডি এই কোর্সের মধ্যেই আমরা ফিজিক্সের 2য় অধ্যায়, 3য় অধ্যায়, কেমিস্ট্রির 2, 3, 4, বায়োলজির 1, 2, 3 অধ্যায়, হায়ার ম্যাথের 2য় অধ্যায় এবং 14 অধ্যায় এবং জেনারেল ম্যাথের 2য় অধ্যায়, 3য় অধ্যায় ও 17 অধ্যায় শেষ করাবো। এর সাথে ইংলিশের রাইট ফর্ম অফ ভার্বস এবং ট্যাগ কোয়েশ্চেন এই 2টা টপিকও শেষ করাবো। তো আজকে প্রথমে আমরা যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে হলো যে অধ্যায়টা কিভাবে শেষ হবে এবং আমরা ঠিক কি প্রসিডিউরে এগোচ্ছি। তো এটা হচ্ছে 2nd চ্যাপ্টার ফিজিক্সের। তো ফিজিক্সের ভিতরে যেহেতু ম্যাথ আছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফিজিক্সের প্রথমে হবে থিওরি ক্লাস। এটা হচ্ছে 2nd চ্যাপ্টারের থিওরি ক্লাস। এই থিওরি ক্লাসের পরে আমরা থিওরি ক্লাসের সাথে সম্পর্কিত ক্লাসের স্লাইড এবং পিডিএফ দুটোই দিয়ে দেব গুগল ড্রাইভে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে সেখান থেকে। পিডিএফটা হচ্ছে মূলত সাপ্লিমেন্ট হিসেবে থাকবে, যেমন ক নং, খ নং প্রশ্ন, ঠিক আছে? অনেকটা গাইডের মতো। তোমাদের গাইড কেনার কোনো দরকার নেই। ক, খ, গ, ঘ সব ধরনের প্রশ্ন আলাদা আলাদা টপিকের উপরে ভিত্তি করে আমরা দিয়ে দেব এই পিডিএফ এর মধ্যে, গুগল ড্রাইভে আপলোড করে দেব ক্লাসের সাথেই। এবং পিডিএফটা পেতে হলে অবশ্যই পেইড গ্রুপে যেতে হবে। আমাদের যেই ফেসবুকে পেইড গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আমরা এই পিডিএফ এটা আপলোড করে দেব ড্রাইভের সাথে। শুধুমাত্র এই ক্লাসের জন্য স্লাইড এবং পিডিএফ দুটোই আমরা বিনামূল্যে দিয়ে দিচ্ছি এবং গুগল ড্রাইভ লিংক আমরা পরবর্তীতে দিয়ে দেব। আর এখন এটা 400 টাকায় থাকলেও এটার মেইন প্রাইস হচ্ছে 550 টাকা। অর্থাৎ যখনই তুমি এটা দেখছো না কেন এই ভিডিওটা এই ক্লাসের, তুমি হচ্ছে যদি দেরিতে দেখো তাহলে সে সময় 550 টাকা দিয়ে রোল ইন করতে হবে। তবে ক্লাস সবই কিছুই পাবে এবং সমস্ত ম্যাটেরিয়াল সহই থাকবে। তাই তুমি নিজের যে কোনো সময় তুমি এই সাইকেল 1 এ জয়েন হতে পারবে এই ভিডিও থ্রুতে। এরপরে যখন কিনা এই যে পিডিএফ এবং স্লাইড পড়া শেষ হবে, তারপরে আমরা হচ্ছে গিয়ে হলো একটা হোমওয়ার্ক দিব। এখন যদি থিওরি ক্লাসের মধ্যে ম্যাথ বেশি থাকে, অর্থাৎ পিডিএফ এ ম্যাথ বেশি থাকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে হলো এর আগে একটা ডাউট সলভিং ক্লাস করাবো। এই ডাউট সলভিং ক্লাসের মধ্যে তোমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে যেই সমস্ত স্ক্রিনশট দেয়া হবে, এসএস দেয়া হবে স্ক্রিনশট, সেই সমস্ত স্ক্রিনশটের ভিত্তিতে আমি হচ্ছে সমস্ত ডাউট সলভ করাবো তোমাদের। এই ক্লাসটা, এই ডাউট সলভিং ক্লাস হবে অবশ্যই পেইডদের জন্য শুধু এবং লাইভ। এটা হচ্ছে গুগল মিটে নিতে পারি আমি, যেখানে তোমরা যাদের সমস্যা আছে বা ডাউট আছে তারা আমাকে হচ্ছে এগুলো জানাবা সমস্ত কিছু, এবং আমি সেখানে তোমাদের সেই ডাউট সলভ করব। এবং ডাউট সলভিং এর পরে একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের এই পিডিএফ এর উপর ভিত্তি করে। এইখানে যে পিডিএফটা দিচ্ছি সেই পিডিএফ এর উপর ভিত্তি করে একটা হোমওয়ার্ক দেয়া থাকবে। ওকে, এই হোমওয়ার্কটা হচ্ছে তোমাদেরকে দিতে হবে গুগল ক্লাসরুমে।
আমি গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দিব পেইড মেসেঞ্জার গ্রুপে, এবং সেখানে তোমরা জাস্ট শুধুমাত্র হচ্ছে আমাকে এইগুলা জমা দেবে, এবং সেখানে আমি বিভিন্ন যে গুগল মিটের লিংক, এরই সাথে আরও যা যা লাগে একটা ক্লাসরুমের মতো করে তৈরি করতে, তোমাদের সাথে ইন্টারাকশন বলো বা অন্যান্য যা বলো, সেগুলো আমি এই গুগল ক্লাসরুমের মাধ্যমে সম্পন্ন করব। এরই সাথে অনেকগুলো চ্যাপ্টারের হচ্ছে এই যে থিওরি ক্লাস, এই থিওরি ক্লাস কিন্তু একটা না হয়ে দুটা হতে পারে বা তিনটাও হতে পারে। এটা ডিপেন্ড করে যে চ্যাপ্টার কত বড়, ঠিক আছে? এবং ডাউট সলভিং ক্লাসও হচ্ছে গিয়ে হলো আমরা নিতে পারি হচ্ছে 1 থেকে 2টা বা আরও বেশি, ডিপেন্ড করে যে আসলে সমস্যা কত বেশি আছে তার উপরে। তো মোটামুটি যেভাবে অধ্যায় শেষ করতে চাই সেগুলো সব কিছুই এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর কোনো রকম ডাউট থাকার কথা না। এবং এর সাথে এই প্রাইসটা কিন্তু আসলে অনেক কম, কারণ আমি চাই যে সমস্ত কিছু তোমাদেরকে গুছিয়ে দিতে একটা কম প্রাইসে, যে স্টুডেন্ট হিসেবে যাতে তোমরা অ্যাফোর্ড করতে পারো, এবং যাতে করে হচ্ছে এগুলো একটা গুছানো পড়ালেখা হয়। অনেক জায়গায় গুছানোভাবে হয় না, এখানে যে গুগল ক্লাসরুমের মাধ্যমে গুছানো সম্ভব। এরই সাথে পিডিএফ দিয়ে দেব, স্লাইড দিয়ে দেব, অর্থাৎ একটা গোছানো পড়ালেখা যাতে ধাপে ধাপে বুঝতে পারো তোমরা যে কিভাবে কিভাবে পড়ালেখা চালানো যায়, সেই জিনিসটা এখানে হচ্ছে বুঝিয়ে বললাম। এবার আসা যাক এই অধ্যায়ে আজকে আমরা কি কি, ঠিক আছে? এই অধ্যায়ের মধ্যে মানে এখানে আজকে এটা আসে না কেন, পেন এই হয়ে গেছে। আচ্ছা, তো এখন তাহলে আমি লিখে দিই। প্রথমে হচ্ছে আজকে আমরা 2.1 থেকে 2.7 পর্যন্ত পড়ব এই ক্লাসের মধ্যে, ঠিক আছে? এখন এই 2.1 থেকে কিন্তু অঙ্ক নেই, অঙ্ক আরো পরে আছে। আমার যতটুকু মনে পড়ে 2.7 হচ্ছে গতির বিভিন্ন সমীকরণ আছে তাই, এবং আমি অলরেডি টাইম স্ট্যাম্প বসিয়ে দেব। এই গতির সমীকরণগুলো যেন তোমরা ভালো মতো মনোযোগ দিয়ে পড়বে, কেননা এটা হচ্ছে ম্যাথ, এই অধ্যায়ের ম্যাথ অংশ। এবং তার আগে আমি যা বোঝাবো এবং ব্যাখ্যা করব, সব কিছুই করব, সেগুলো হচ্ছে কি হলো যে 2.1 থেকে, সেগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস, বোঝার জিনিস, এই সমস্ত কিছু, ঠিক আছে? এবার হচ্ছে তাহলে প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই যেহেতু গতির অধ্যায়, তাই আমাদেরকে বুঝতে হবে স্থিতি এবং গতি কি জিনিস। এটা হচ্ছে 2.1। এখন তার আগে আমাদেরকে বুঝতে হবে অবস্থান সম্পর্কে, ঠিক আছে? অবস্থান কি? অবস্থান এবং এর সাথে এই যে স্থিতি এবং গতি 2.1, এখানে আরো অনেকগুলো জিনিস আছে, যেমন এই যে গতি, পরম গতি, প্রসঙ্গ কাঠামো, এই সমস্ত জিনিস। তো আমরা এইগুলোকে সবগুলোকে ধীরে ধীরে ব্যাখ্যা করব এবং বুঝবো। তো অবস্থানের সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে কোনো নির্দিষ্ট বিন্দু বা বস্তুর সাপেক্ষে। একটা নির্দিষ্ট বিন্দু অথবা বস্তু থাকতে হবে নির্দিষ্ট দিকে। একটা একটু ইম্পর্ট্যান্ট, কোনো একটি বস্তুকে নির্দিষ্ট করাই হলো ওই বিন্দুর অবস্থান। এখন এই জিনিসটার আমি একটা উদাহরণ দেব হচ্ছে যে আমাদের নর্মাল লাইফের একটা উদাহরণ, এবং আরেকটা দেব হচ্ছে যে রিয়েল উদাহরণ, যেটা কিনা ইউজ করা হয় ম্যাথমেটিক্স এবং অন্যান্য জায়গায়। কেন এটা দেওয়া হয়েছে অবস্থানটা, সেটা বোঝানোর জন্য। তো প্রথমে হচ্ছে ধরো আমার একটা স্কুল, ঠিক আছে? এটা হচ্ছে স্কুল। ধরো এটা তুমি যে স্কুলে পড়ো কিংবা আমি যে স্কুলে পড়ি সেটা। এখন এই স্কুল সম্পর্কে একজন জিজ্ঞাসা করলো যে স্কুলটা আসলে কোথায়, ঠিক আছে? স্কুলটা আসলে কোথায়, সে এখন যাবে সেই স্কুলে। তো তুমি যদি এখন জাস্ট তাকে ঠিকানা বলে দাও, তাহলে কিন্তু সে হয়তোবা চিনবে না। তোমাকে এটা রিলেটিভলি কোনো একটা বিন্দুর সাপেক্ষে বা কোনো একটা বস্তুর সাপেক্ষে বলতে হবে। যেমন ধরো হতে পারে যে তোমার হচ্ছে চত্বর থেকে ডান দিকে বাম দিকে 1 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, এরকম একটা পয়েন্ট, যেটা এখানে হচ্ছে যে গোল চত্বরটা, এরকম একটা পয়েন্ট তোমাকে নির্দিষ্ট বিন্দু কিন্তু ধরে বলতে হবে, ঠিক আছে? যেমন এই যে এখানে নির্দিষ্ট বিন্দু বলা আছে যে চত্বরের থেকে দক্ষিণ দিকে, এটা ধরো দক্ষিণ দিকে বা উত্তর দিকে একটা দিকে দিলাম। তো কোনো একটা দিকে
কিসের? এই চত্বরের। অর্থাৎ চত্বরটা এই জায়গার ভিতরে একটা নির্দিষ্ট বিন্দু। যে নির্দিষ্ট বিন্দু হচ্ছে আমাদের এইখানে বলা হয়েছে এই অবস্থানের মধ্যে যে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট বিন্দুর বা বিন্দু দেখে যদি মুছে দিই। তো এখন এই নির্দিষ্ট বিন্দু যে এর সাপেক্ষে আমরা কিসের অবস্থান বের করছি? আমরা স্কুলের অবস্থান বের করছি। এইখানে এটাই বলা হয়েছে বস্তুর সাপেক্ষে নির্দিষ্ট দিকও দেখানো হয়েছে এবং কোনো একটি বস্তুকে নির্দিষ্ট করাই হলো এই বিন্দুর অবস্থান। তো আমরা এখানে স্কুলটাকে নির্দিষ্ট করছি এবং স্কুলের অবস্থান হচ্ছে উত্তর দিকে 1 কিলোমিটার। এই জিনিসটা হচ্ছে মোটামুটি আমরা যা বুঝলাম যে আমাদের একটা বাস্তব উদাহরণ। এখন অঙ্কের ভিতরে কি করব আমরা, বা অবস্থানের আসল জিনিসটা কি? আসলে হচ্ছে যদি আমরা এরকম এক্স এবং ওয়াই, ধর এটা হচ্ছে মূল বিন্দু, এর সাপেক্ষে আমরা দুইটা অক্ষ, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, এবং এইখানে একটা বিন্দু, যে বিন্দুটাকে আমরা নাম দিলাম হচ্ছে এল। ধর একটা বিন্দু, এখন বিন্দুটাকে কিন্তু আমাদেরকে পিন পয়েন্ট করতে হবে বা নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে না? এই মূল বিন্দু থেকে এটা কোন দিকে? এটা হচ্ছে এই দিকে। হ্যাঁ, একটু ব্যাকা হয়ে গেছে। আচ্ছা, তবে মানে যেটা বোঝাচ্ছে, তো এখান থেকে ওয়াই অক্ষ বরাবর আমাদেরকে এতটুকু দূরত্বে যেতে হবে, এক্স অক্ষ বরাবর আমাদেরকে এতটুকু দূরত্বে যেতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে কি হলো অবস্থান। এখানে যে আমরা এক্স অক্ষ বরাবর এতটুক এবং এরপরে ওয়াই অক্ষ বরাবর এতটুক যাওয়া লাগবে, এটা যে আমরা বুঝিয়েছি, এইটাই হচ্ছে এই এল বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে আশা করি তোমাদের আর এই সূত্র মুখস্থ করতে কোনো রকম সমস্যা হবে না। এরপর আসা যাক গতি। গতি কি? সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে গতি বলে। তো এই জায়গার মধ্যে হচ্ছে কি যে অবস্থানটার পরিবর্তন ঘটছে, যেমন আমরা আগের উদাহরণটাই যদি দেখি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এইখানে একটা বিন্দু হচ্ছে ধরো এম, সেইটা একটু গতিশীল, মানে সেইটা হচ্ছে এই যে এই জায়গায় আসছে। ওকে, তো এর আগে একটা জায়গায় ছিল, এর আগে যে জায়গায় ছিল সেটা হচ্ছে এই যে এতটুক দূরে ছিল এবং এতটুক দূরে ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মূল বিন্দুর সাপেক্ষে। ওকে, এখন এটা আরেকটা জায়গায় গেছে। হ্যাঁ, বা পরিবর্তন ঘটতেছে, এইখানে আসছে, এরপরে এখানে আসছে। এখন এখানে কি বাড়তেছে না? যেমন ওয়াই অক্ষ বরাবর কিন্তু বাড়ছে, আবার এক্স অক্ষ বরাবর, সরি এক্স অক্ষ বরাবর বাড়ছে, আর ওয়াই অক্ষ তো এই যে এই বরাবর। ওয়াই অক্ষ বরাবর সেম থাকলেও ধরো এখানে গেছে, এরপরে এখানে গেছে, এভাবে করে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, পরিবর্তন ঘটতেছে অবস্থানের। তাহলে এটাই হচ্ছে গতি। এখানে গতিশীল বস্তু কোনটা? গতিশীল বস্তু এই এম, এটাকে আমরা লিখলাম গতি। ওকে, এখন এই পরম গতি বোঝার আগে আমাদেরকে প্রসঙ্গ কাঠামোটা একটু বুঝে আসতে হবে। প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এইখানে sorry, উম, হুম, এইখানে যদি আমরা একবার দেখি এর আগের যে উদাহরণ দিলাম, হ্যাঁ, কোনো বস্তুর গতি বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আগে যে একটা উদাহরণ দিলাম যে এম একটা বস্তু এখানে আছে, এরপরে সেটা চলে যাচ্ছে এখানে, এরপরে সেটা আসছে এখানে, এরপরে আবার যাচ্ছে এখানে, ধরো এরকম আসা যাওয়া করতেছে, এটা গতিশীল একটা বস্তু। এখন এইখানে কোন দৃঢ় বস্তুর সাপেক্ষে এই গতি বর্ণনা করা হচ্ছে? আমরা কিন্তু আগেই বুঝিয়েছি যে মূল বিন্দুর সাপেক্ষে আমরা যে ওয়াই অক্ষ বরাবর কতটুক যাচ্ছে, এক্স অক্ষ বরাবর কতটুক যাচ্ছে, এটা কিন্তু ব্যাখ্যা করছে। তাহলে এখানে কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে এই জায়গার মধ্যে প্রসঙ্গ কাঠামো কোনটা? প্রসঙ্গ কাঠামো হচ্ছে মূল বিন্দু, যেটা দৃঢ়, মানে এক জায়গায় আছে এবং তার সাপেক্ষে, মানে এইখান থেকে আমরা বর্ণনা করছি এটা যাচ্ছে এইখানে, এটা যাচ্ছে এইখানে, যে এরকম এরকম করে বর্ণনা করছে আর কি, ঠিক আছে, এম এর গতি।
আচ্ছা, এরপরে স্থিতি কি? সময়ের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না, তখন এর অবস্থাকে স্থিতি বলে। এইখানে এত কঠিন করে স্থিতি বোঝানোর একটা কারণ আছে। কারণ হচ্ছে, ধরো তুমি ট্রেনে যাচ্ছ। হুম? তুমি ট্রেনে এইদিকে যাচ্ছ। এখন তোমার কাছে মনে হবে কি বাইরের যে জায়গা, এই বাইরের যে জায়গা, এই বাইরের জায়গা যাচ্ছে হচ্ছে পিছনে। এই জিনিসটা তোমার কাছে মনে হবে যদি তুমি এইখানে থাকো। ঠিক না? তুমি তো স্থির। যদি এই যে এখানে আছে সে হচ্ছে স্থির তার কাছে। ঠিক আছে? আর এইখানে যে যা আছে সব নিচের দিকে যাচ্ছে, পিছনে যাচ্ছে। এরা গতিশীল। যখন তুমি ট্রেনে আছো তখন। এখন যদি তুমি বাইরে দাঁড়ানোর কথা চিন্তা করো, যে বাইরে একজন দাঁড়ায় আছে। সে কি দেখতেছে? সে দেখতেছে যে ট্রেন এদিকে চলে যাচ্ছে। ট্রেন গতিশীল, এ স্থির। ঠিক আছে? এখন এখানে সঠিকটা কে? এই জিনিসটা বোঝানোর জন্য স্থিতিকে এত মানে বড়ভাবে ব্যাখ্যা করছে যে স্থির জিনিসটা আসলে কি পদার্থবিজ্ঞানের ভাষায়। এটা যাতে আমরা বুঝতে পারি। এখানে ২ জনই আসলে সঠিক। ২ জনই সঠিক কিভাবে? কারণ যে ট্রেনে আছে এটা দিয়ে না করে। উম বোঝানোর সুবিধার্থে এক কালারের মধ্যে রাখি। কারণ ট্রেনেরটা হ্যাঁ। তো ট্রেনে যে আছে তার যে পারিপার্শ্বিক যেই একটা পরিবেশ, সেই পরিবেশটা স্থির, সেই পরিবেশের সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো হচ্ছে এইটা ট্রেনের লোকের কাছে। তো সেই পরিবেশের সাপেক্ষে এই পাশের লোক গতিশীল। ঠিক না? মানে বাইরের লোক গতিশীল। আবার যে বাইরে আছে তার কাছে তার চারপাশের সবকিছু হচ্ছে স্থির। ঠিক না? তো সে এটা যখন প্রসঙ্গ কাঠামো হিসেবে সে ধরবে, তখন সে স্থিতিতে আছে এবং এইটা গতিশীলে আছে। বুঝতে পারছো? এই কারণে এত ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে যে সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে, বস্তুর পারিপার্শ্বিক মানে এই যে আমরা এখানে যেটা দিয়ে বুঝাইছি এইটা, স্বীয় অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না। ইনি কি নড়তেছে? এই তো নড়তেছে না, তো পরিবর্তন ঘটছে না অবস্থানের। তাহলে এইটা হচ্ছে তার প্রসঙ্গ কাঠামো অনুযায়ী সে স্থির এবং সে গতিশীল। ঠিক আছে? এখন যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে তুমি বলতে পারো যে আসলে রিয়েলি যদি কেউ স্থির থাকে সে তো বাইরের জন। ঠিক না? কারণ হচ্ছে ট্রেনটা গতিশীল, এটা ট্রেনে যে বসে আছে সেও জানে যে আমি যাচ্ছি কোথাও এবং বাইরের টুক হচ্ছে স্থির। ঠিক না? কিন্তু যদি আরো ভালোভাবে লক্ষ্য করো, এটা কিন্তু পৃথিবীতে সে দাঁড়ায় রইছে। পৃথিবী কি স্থির? পৃথিবী কিন্তু ঘুরছে। ঠিক আছে? আবার পৃথিবীকে যদি তুমি বাদ দিয়ে চিন্তা করো যে তাহলে সূর্যের সাথে করব, সূর্যও ঘুরছে, গ্যালাক্সিও ঘুরছে। ঠিক আছে? মানে কোনো জিনিসই কিন্তু আসলে স্থির না। হ্যাঁ, সবকিছুই গ্যালাক্সি ঘুর আচ্ছা, যে জিনিসটা বোঝাচ্ছে যে সবকিছুই কিন্তু গতিশীল। এটাও গতিশীল, সূর্যও গতিশীল, পৃথিবীও গতিশীল, গ্যালাক্সিও গতিশীল। অর্থাৎ কোনো কিছুই এই জায়গায় এসে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কোনো কিছুই স্থিতিশীল বা পরম স্থিতিশীল না। ঠিক আছে? আচ্ছা। এখন কোনো কিছুই পরম স্থিতিতে নেই। তারপরে হচ্ছে তাহলে এইবার আসি পরম গতিতে। পরম গতি কি জিনিস? পরম গতি হচ্ছে পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর। এখন পরম স্থিতি কি কিছু আছে? পরম স্থিতিশীল কিন্তু কিছু নাই। এর মানে পরম গতি যেটা, এই জিনিসটা হচ্ছে একটা কনসেপ্ট। ঠিক আছে? সবই গতিশীল, আবার কোনোটাই স্থিতিশীল না। তো স্থিতিশীলের সাপেক্ষে তার কোনো কিছু আমরা পাবো না। ঠিক না? তো সেই কারণে এই জিনিসটা মনে রাখতে হবে যে পরম স্থিতিশীল কোনো বস্তু নাই, আবার পরম গতিশীল কোনো বস্তুও নাই। সবই আপেক্ষিক বা সবই একে অপরের সাথে হচ্ছে গতিশীল। তো এখন স্থিতি এবং গতির মধ্যে এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা সংজ্ঞা অলরেডি পড়িয়েছি এবং ব্যাখ্যাও করেছি।
তো সেইগুলা তোমরা হচ্ছে পড়বা। এগুলা ক নং-এর। এবার আসি খ নং-এর মধ্যে কি আসে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে, ঠিক আছে? এখানে দেখা যায় প্রসঙ্গ বিন্দু ও প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়? একটু আগে যে বললাম সেইটা। এইগুলার উত্তর যা, যা লাগে সেইগুলা হচ্ছে আমি দিয়ে দিব পিডিএফ এর মধ্যে। এই ক্লাস শেষেই যেই Google Drive-এ এই স্লাইড থাকবে সেই লিংকে গেলেই তোমরা সেই পিডিএফ পাবে। এরপরে হচ্ছে আপেক্ষিক গতি বলতে কি বোঝায়? একটু আগে যেটা বললাম যে আপেক্ষিক গতি আসলে কি, ঠিক না? একটু আগে কিন্তু বলছি যে আপেক্ষিক গতি হচ্ছে আপেক্ষিক গতি বলতে কি বোঝায়? একটু আগে বুঝাইলাম যে আপেক্ষিক গতি হচ্ছে তোমার সাপেক্ষে সূর্যের চারদিকে পৃথিবীর গতি আপেক্ষিক কেন? সূর্যের চারদিকে পৃথিবীর গতি আপেক্ষিক নয়, এটা চলন্ত বাস্তুতে বাইরের গাছগুলোকে গতিশীল মনে হয়। এই জিনিসটাও কিন্তু একটু আগে বুঝাইলাম। স্মৃতি বলতে কি বুঝো? মানে মোটামুটি যা, যা এখানে আছে সবকিছু আমি একটা টাচ দিছি এবং পরবর্তীতে যে পিডিএফ এ করে আমি উত্তরগুলোও দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা। এবার আসা যাক বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আমরা জানি। সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, এরপরে স্পন্দন গতি, আবর্ত গতি, দোলন গতি। এই ৭টা গতি সম্পর্কে আমরা জানবো এক এক করে। এবং আমি উদাহরণের মাধ্যমে বুঝাই দিব। কোনো সমস্যা নেই। হুম? এই জায়গায় একটা মনে হয় মিস্টেক গেছে। এটা আমি ঠিক করে দিব, সমস্যা নেই। হবে কি? এটা হচ্ছে সরল রৈখিক গতি। কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ একভাবে যাচ্ছে, আবার একভাবে যাচ্ছে। মানে মোদ্দা কথা হচ্ছে তারা একই দিকে মানে একটা সরল রেখা বরাবর বস্তুটা গতিশীল। ঠিক আছে? এদিকে আসতেছে, আবার ধরো এখান থেকে এদিকে যাচ্ছে। সরল রেখা বরাবর। কোনো তাহলেই সেটাই সরলরৈখিক গতি। ঘূর্ণন গতি কি? একটা নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরছে। সহজ বিষয় না? হুম। আচ্ছা, এবার হচ্ছে চলন গতি। চলন গতিটা একটু কঠিন বোঝাটা। সেটা হচ্ছে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। ধরো একটা বই। হুম? বইটাকে আমরা এমনভাবে দিলাম, আগাইছি বা চলছে যে বইটার প্রত্যেকটা কোণায় যে ভিতরে যা কণা বা কর্নারই বলতে পারো, সেই কর্নার একেবারে সমান দূরত্বে গেছে। হ্যাঁ? এইটা যতটুক দূরত্বে আগাইছে, এই পাশেও ততটুক দূরত্বে আগাইছে, এই পাশেও ততটুক আগাইছে। মানে প্রত্যেকটা কর্নারই সমান দূরত্বে যদি আগায় তাহলে হচ্ছে সেটা চলন গতি। এটা কিন্তু এমন না যে আমি এতটুক থেকে এতটুকু আসার পরে ধরো আসলাম হচ্ছে কিভাবে, এটা একটা বক্স, এটার আমি এভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে এই জায়গায় একটা সমান সমান বরাবর রেখে বললাম যে এই যে এটার দূরত্ব তো সেম, তাহলে হবে না। কারণ এই যে আমি এভাবে যে নিয়ে আসছি এটাই হচ্ছে গতিটা কি আমার কি সবসময় সেম থাকছে? মানে গতি সবসময় কি আমার পরমাণু যেই কণাগুলো আছে সেগুলো কি সমান দূরত্ব অতিক্রম করছে? করে নাই। তার মানে এটা চলন গতি হবে না। পর্যাবৃত্ত গতি হচ্ছে এই জিনিসটা একটু বোঝা লাগবে। কেননা এটা একটু ইম্পর্ট্যান্ট আছে এবং এটা হচ্ছে বেশিরভাগ মানুষ ভুল করে। পর্যাবৃত্ত গতি কি? কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এখানে আমরা কল্পনা করি সবসময় যে একটা ঘূর্ণন গতিতে ঘুরতেছে, তাহলে তো নির্দিষ্ট দিকে দিয়ে আসতেছে। হ্যাঁ? আবার এইরকমও হয়, যেমন একটা চতুর্ভুজ আকারে এইখানে একটা বিন্দু নিলাম। তো এখন এইখানে বক্স যে যাইতেছে এইভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। একই দিক থেকে বারবার ঘুরতেছে না? দেখো, একই দিক থেকে ঘুরে সেই একই বিন্দু কিন্তু ক্রস করতেছে। এমন না যে গোল হতে হবে। এরকম হলেও সেটাও পর্যাবৃত্ত গতির মধ্যেই পড়ে। সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। কি পয়েন্ট? নির্দিষ্ট সময় পরপর মানে একই সময় পরপর একই দিক থেকে হতে হবে। এমন না যে একবার এই দিক থেকে ক্রস করলো, এই যে আসলো, আবার এই দিক থেকে ক্রস করলো। এরকম হলে কিন্তু হবে না। তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এরপরে আমরা আসবো স্পন্দন গতি। স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু
যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। সবথেকে বড় উদাহরণ হচ্ছে একটা পেন্ডুলাম। ধরো এটা একটা পেন্ডুলাম। পেন্ডুলামটা এইদিকে এইদিকে আসে না? এই যে এই পর্যন্ত পেন্ডুলামটা আসলো, আইসা কি আবার চলে যায়, ঠিক না? চলে গিয়ে আবার কোথায় গিয়ে দাঁড়ায়? এই যে এইখানে আবার চলে আসে। মানে মোদ্দা কথা হচ্ছে এটা কিন্তু পর্যায়কালের অর্ধেক সময় একদিকে। কোন দিকে গেছে? এই দিকে গেছে। এবং নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় এর বিপরীত দিকে চলে গেছে, আবার এই দিকে চলে গেছে। তাইলে এইটা কিন্তু একটা স্পন্দন গতি। আবর্ত গতি কি? কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরলে তাকে সেই গতিকে আবর্ত গতি বলে। এইখানে হচ্ছে ঘোরার মানে ঘূর্ণনের মতোই, কিন্তু এর যে সেন্টারের থেকে এর দূরত্ব সবসময় সমান হতে হবে। গতিপথ সবসময় কি সমান দূরত্ব হতে হবে। কারণ এখানে বলে দিছে যে নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে। ওকে, অপরিবর্তিত রেখে মানে যে বস্তুটা ঘুরতেছে সেই বস্তুটার প্রত্যেকটা কণার যে দূরত্ব মেইন পয়েন্ট থেকে সেটা অপরিবর্তিত থাকবে। একেবারে স্মুথ একটা সার্কেল এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে দোলন গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন। এখানে কি পর্যাবৃত্ত গতি যে এটা, ঠিক আছে? কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে সেই গতি দোলন গতি। এটাও একটু এর মতোই, স্পন্দন গতি, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিসকে আমরা একসাথে রেখে দিলাম। দেখে হুম এখন এই যে গেল। এবার হচ্ছে বিভিন্ন প্রকার গতির এই অংশের অনুধাবনমূলক প্রশ্ন। ওকে, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে কি কি আছে? সরল রৈখিক গতি বলতে কি বুঝো? সূর্যের চারিদিকে পৃথিবীর গতি ঘূর্ণন গতি নয় কেন? এটা একটু সুন্দর প্রশ্ন, ঠিক আছে? এটার উত্তর আমি এখন দিব না, কিন্তু আসলে মানে খুবই সিম্পল একটা জিনিস এটা, যে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি ঘূর্ণন গতি নয় কেন? হ্যাঁ, ঘূর্ণন গতি হওয়ার জন্য যে শর্ত লাগে পৃথিবী কিন্তু সেই শর্ত পালন করে না। সূর্যের চারিদিকে যখন ঘুরে তখন কিন্তু সবসময় সমান থাকে না, এই রকম হয় পৃথিবী। হুম এই যে যেমন আমরা ঘূর্ণন গতি সম্পর্কে কোনো নির্দিষ্ট রেখায় ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে বলে। এখন এখানে কি এই নির্দিষ্ট বিন্দু রেখাকে মিলে ঘুরতেছে? না, এই যে এখানে বড় হচ্ছে এটাও একটা হচ্ছে কোনো সার্কেল না, এটা একটা এলিপস। এলিপসে দুইটা পয়েন্ট থাকে। হ্যাঁ, এই যে এরকম এরকম। তো সূর্যের গতিতে ঘুরছে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এভাবে ঘুরে দেখেই সেটা ঘূর্ণন গতি হয় না। চলন গতি বলতে কি বুঝো? চলন গতি তো বললামই, চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে দুটি পার্থক্য। পর্যাবৃত্ত গতি কি? ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণমান ঘূর্ণায়মান সাইকেলের গতি পর্যাবৃত্ত গতি, ব্যাখ্যা করো। আচ্ছা, চাঁদের গতি কোন ধরনের গতি? মানে মোদ্দা কথা হচ্ছে এইসব জিনিসেরই। আচ্ছা, এবং এগুলোর উত্তর আমি পিডিএফ এর মধ্যে দিয়ে দেব। পরবর্তীতে যদি কোনো ডাউট থাকে ডাউট সলভিং ক্লাসে সম্পূর্ণভাবে ডাউট সলভ করা হবে। এখন আমরা গতির শেষ করলাম যে কয় ধরনের গতি সেটা জানা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশি সম্পর্কে জানব। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে জানতে হলে আসলে কি, স্কেলার রাশি কি? যে সকল রাশি শুধুমাত্র মান আছে, দিক নেই, হ্যাঁ, তাদেরকে স্কেলার রাশি বলে। উদাহরণ হিসেবে আমরা কয়েকটা দিতে পারি। উদাহরণের মধ্যে পরে হচ্ছে যেমন তাপমাত্রা।
তাপমাত্রার একটা মান থাকে, ঠিক না? এরপরে কোনো দৈর্ঘ্য, লেন্থ সেটারও একটা মান থাকে যে কত মিটার, কত সেন্টিমিটার। তারপরে হচ্ছে সময়, কত সেকেন্ড, কত মিনিট এই সমস্ত কিছু। তারপরে হচ্ছে ধরো ভর, কত ওজন, কত কিলোগ্রাম, কত গ্রাম, কত পাউন্ড এই সমস্ত জিনিস। এগুলার কি শুধু মান আছে। কিসের প্রয়োজন হয় না? দিকের প্রয়োজন হয় না। এই কারণে এগুলা হচ্ছে স্কেলার রাশি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যেমন কি আছে যেটা দিকের প্রয়োজন হয়? কেননা অলরেডি তো যদি আমি যেরকম এই যে বিগিনার ফ্রেন্ডলি ভাবে ক্লাসটা করাচ্ছি একেবারে শুরুর থেকে ভেঙে, ভেঙে, তো তোমাদের তো ভেক্টর রাশি সম্পর্কে জানার কথা না যে আসলে কি ভেক্টর রাশিটা। হ্যাঁ, সেভাবে আমি পড়াচ্ছি। তো এখন ভেক্টর রাশি হচ্ছে যেসব ভৌত রাশিকে, ভৌত রাশি মিনস যে রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। ঠিক আছে? এইটার যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে আমাদের দিতে হবে কি? আমাদের দিতে হবে হচ্ছে যে উম ভেক্টর রাশির মধ্যে পড়ে, হ্যাঁ, এই যে আছে, যেমন হচ্ছে বল, ফোর্স, এরপরে হচ্ছে, সরি এটা দিলাম কেন? অ্যারো দিলাম কেন? এখানে কমা হবে। হুম। এরপরে হচ্ছে বেগ, বেগ আছে। বেগ একটু পরেই পড়ানো হবে। এরপরে হচ্ছে ত্বরণ, এটাও পড়বা একটু পরে। তো এখন এইগুলা সবগুলারই কি দিক আছে। কোন দিকে বেগ বা কোন দিকে হচ্ছে ত্বরণ এইটা জানা লাগে। মান আছে। এখন ভেক্টর রাশির কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি লিখে দিই। যেমন হচ্ছে দিকের পরিবর্তন হলে মানের পরিবর্তন হয়। অর্থাৎ একদিকে যাচ্ছিল। হুম, হাতের লেখা অবশ্য এমনিতেই একটু বাজে। ইঞ্জিনিয়ারদের হাতের লেখা খারাপ হয়। আর এরই সাথে হচ্ছে আমি তো ইসে লিখতেছি কম্পিউটারে, কম্পিউটারে আসলে ভালো মতো লেখা যায় না। দিকের পরিবর্তন হলে মানের পরিবর্তন হয়। ঠিক আছে? মানের পরিবর্তন মিনস হচ্ছে দিকের যদি পরিবর্তন হয়, ধরো একটা ভেক্টর রাশি বা বেগ, হ্যাঁ? কোনো একটা জিনিস এই দিকে হচ্ছে যাচ্ছিল। ঠিক আছে? সেই সময় এটার বেগ যা, যেটাকে আমরা ধরলাম হচ্ছে v1, এবং আবার যদি এইখানে যায়, ধরো এইখানে আসছিল কত? বেগ মানে তো আশা করি বুঝতেই পারতেছো যে কোনো একটা, আমরা যে যেমন বলি যে মোটরসাইকেলের বেগ কত ছিল, হ্যাঁ? কোনো একটা মানে সংখ্যা, যেমন 16 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে 16 মিটার করে যাচ্ছিল। আবার এইদিকে 16 মিটার পার সেকেন্ডে, মানে প্রত্যেক সেকেন্ডে 16 মিটার করে যাচ্ছে। পার্থক্য কি শুধু এইদিকে ছিল, এখন এইদিকে হয়ে গেছে। ধরো এটাকে আমরা ধরলাম v2। এখন হিসাব মতো হওয়া কি 16 মিটার পার সেকেন্ড, মান তো একই আছে, তাহলে কি v1 আর v2 কি সেম হবে? উত্তর হচ্ছে না। কেন? দিক পরিবর্তন হয়ে গেছে। এই কারণে এইগুলা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে? এখন স্কেলার রাশিকে কিন্তু আমরা বিভিন্নভাবে দেখাইতে পারি। ঠিক আছে? যে এখানে এইটা তো লেখলামই। এবার আরেকটা জিনিস লিখি। এটা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশের উপায়। মানে কিভাবে আমরা ভেক্টর রাশি প্রকাশ করব? স্কেলার রাশি তো আমরা এমনি লিখে দিতে পারি, কিন্তু ভেক্টর রাশি লেখার নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে তীর চিহ্ন দিয়ে।
কিরকম? যদি ভেক্টর হয় উপরে এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে দেব। এখন এখানে বেগটা কি ভেক্টর ছিল না? তাহলে ভেক্টরের উপর আমরা কি দিব? আমরা অ্যারো চিহ্ন দিব। তাহলে এই যে লেখার সময় আমরা যে সময় লিখব সেই সময় এটা অ্যারো চিহ্ন দিয়ে দিব। এরপরে ২ নম্বর হচ্ছে বোল্ড করা বা মোটা করা। এটা করে হচ্ছে এই প্রিন্টিং এর সময় বোঝানোর জন্য। হ্যাঁ? যেমন আমি এখানে হচ্ছে একটু এভাবে লিখে দিই। তাহলে বুঝতে পারবো যে এ আবার আরেকভাবেও করে, সেটা হচ্ছে ক্যাপ দিয়ে। ক্যাপ দিয়ে কিভাবে? মানে এই যে এর উপরে একটা ক্যাপ, এই যে বি এর উপরে একটা ক্যাপ, আবার আরেকটা হচ্ছে দাগ দিয়ে বা ড্যাশ। সেটা কিভাবে করে? এর উপরে একটা দাগ, বি এর উপরে একটা দাগ, এইভাবে করে হচ্ছে প্রকাশ করা হয়। এই জিনিসটাও ইম্পর্টেন্ট, এই জিনিসটাও পড়ার কাজে আসে। এরপরে হচ্ছে এই যে এখানে কিন্তু এই যে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করে সেটা কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে? এবার আসা যাক হচ্ছে স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে প্রশ্ন খুবই কম। রাশি বলতে কি বুঝো, ভেক্টর রাশি বলতে কি বুঝো, এখানে তো বুঝালামই। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন হয় কেন, এটাও ইম্পর্টেন্ট বোঝার ক্ষেত্রে। আমি এখানে যে কয়টা স্টার দিচ্ছি প্রত্যেকটা কিন্তু বোঝার জন্য ইম্পর্টেন্ট। কেননা এখন তোমাদেরকে নিজেদের মানে প্রস্তুত করতে হবে এমনভাবে যেন তোমাদের বেসিকটা খুব ভালো হয়। তো বেসিক বোঝার জন্য যে সমস্ত অনুধাবনমূলক প্রশ্ন দরকার সেগুলো হচ্ছে আমি ঠিক দিচ্ছি। ভেক্টর রাশিকে স্কেলার রাশি থেকে আলাদা করে বোঝানোর জন্য কিভাবে লেখা হয় এটাও একটা আছে। এটা স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে কিভাবে লেখা হয় এটা কিন্তু অলরেডি আমি দেখাই দিলাম। এরপর হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য, এটাও করা সম্ভব। ঠিক আছে? দেখি এরপরে হচ্ছে আমরা চলে যাব দূরত্ব ও সরণে। এইবার আসা যাক দূরত্ব এবং সরণে। দেখি আচ্ছা, তো প্রথমেই এখানে দেখতেই পাচ্ছ যে আমি দূরত্ব নিয়ে কিন্তু কিছু লিখিনি, কারণ দূরত্ব হচ্ছে আমরা ইতিমধ্যেই জানি। এই ছবির মাধ্যমে, বইয়ের ছবির মাধ্যমে আমরা বুঝতে পারি। যেমন এই যে এ বিন্দু থেকে আমরা গেলাম হচ্ছে বি বিন্দুতে। ঠিক আছে? কিভাবে গেলাম? এই রাস্তা দিয়ে, এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে। এখন এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যতটুকু অতিক্রম করলাম, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার দূরত্ব। যতটুকু পথ আমি অতিক্রম করেছি। এখানে আঁকা বাঁকা রাস্তা দিয়ে লেখার কারণ হচ্ছে যে আমি যে উদাহরণটা দিয়েছি সেইটার জন্য। যতটুকু পথ অতিক্রম করেছি। আচ্ছা, এখন অর্থাৎ যতটুকু পথ আমি অতিক্রম করব সেই ততটুকুই কিন্তু হবে আমার দূরত্ব। কিন্তু সরণ এরকম নয়। সরণ কি? একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি, এটা হচ্ছে কিনোট, আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে, ন্যূনতমটাও মাথায় রাখতে হবে, এবং সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। কিভাবে তাহলে বুঝবো? যে আমরা হচ্ছে যে বস্তুটা ধরো এ বিন্দুতে ছিল, সেখান থেকে বিতে গেছে। ঠিক আছে? আর এটাকে আমি দিলাম হচ্ছে সাদা। আচ্ছা, এ থেকে বিতে গেছে। এখন এখানে এ থেকে বিতে কতটুক দূরত্ব অতিক্রম করেছে? যদি আমরা একটা সরল রৈখিক, ধরো সাদা তো দেখা যায় না, আমি হচ্ছে এখন দেখি, আচ্ছা এটাই দিই। চাচ্ছিলাম না এটা দিতে, কারণ লালের উপরে লাল তো, কিন্তু এটাই হবে। এই যে এরকম একটা সরল রেখা যদি টানি তাহলে যতটুকু দূরত্ব হবে সরণ হচ্ছে ঠিক ততটুকু দূরত্ব। ঠিক আছে?
এবং সরণ কিন্তু একটি ভেক্টর রাশি, এটাকে আমি পরে বলেছি, হ্যাঁ এই যে এখানে বলবো। তাহলে বোঝা গেছে যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব মানে একটানা শুধু একটা সরল রেখা আঁকবো, তাহলে সেই ন্যূনতম সবথেকে কম দূরত্বে যে সরল রেখার মাধ্যমে দুইটা বিন্দুকে মানে আমার আদি বিন্দু এবং শেষ বিন্দুকে যদি যেটা যুক্ত করা যাবে সেটাই হচ্ছে সরণ। ঠিক আছে, এবার সরণ সম্পর্কে এখানে আমি লিখি, যেমন সরণ একটি ভেক্টর রাশি। কেন মনে প্রশ্ন ডাকতে পারে না? অবশ্যই, কারণ হচ্ছে এইখানে কিন্তু দিক এ বিন্দু এবং এখানে হচ্ছে বি বিন্দু, এই জায়গায় কিন্তু একেবারে একটা দিক আছে সরল রৈখিক, এমন না যে এরকম 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 করে যেতে পারবে, নো, এরকম পারবে না, এইটা একটা নির্দিষ্ট দিকের থাকে। তাহলে অবশ্যই সরণকে আমাদের কি লিখতে হবে? আমাদের ভেক্টর রাশির মতো করে আর লিখতে হবে, ঠিক না? যদি সরণ একটি ভেক্টর রাশি হয় তাহলে সরণের মতো করে লিখতে হবে। যেমন এখানে যদি এ বি, এইটার যদি আমি সরণ লিখতে যাই, সরণকে সাধারণত এস দিয়ে প্রকাশ করে এবং এইটাকে এ বি এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এখন এস যেটা সেটা এসেছে হচ্ছে একটা রোমান ভাষা থেকে, সরি রোমান না, ল্যাটিন ভাষা থেকে। রোমানদের ভাষাকে ল্যাটিন বলা হয় আর কি, এই কারণে তোমাদের ডিস্টেন্সের সাথে কিন্তু এটা যায় না, কিন্তু ল্যাটিন থেকে আসার কারণে এরকম হয়েছে। আচ্ছা, এখন এটা কেন বললাম যে এস এর সম্পর্কে এত কিছু বললাম কেন, সেটাও একটু পরে তোমরা বুঝতে পারবে। এখন ধরো এ বি যেটা আছে, এখন আমরা এটা তো এ থেকে বিতে আসছে, এখন আবার বি থেকে এ তে গেল, তাহলে এটা কি সমান? এ বি, সরি এটা তো আমার ভুল হয়েছে, একটু মুছে দিতে হবে, এ বির উপরে হবে এ বি ইজ ইকুয়াল টু বি এ। এটা কি হবে? দেখি তোমরা ধরতে পারো কি না। উত্তর হবে হচ্ছে যে হবে না। কেন? কারণ ভেক্টর রাশি এটার কি আছে, এটার যেমন মান আছে এটার তেমন দিকও আছে। এখানে আমাদের এই যে এ থেকে বি এবং বি থেকে এ, এর ভিতরে সরণ কিন্তু সেম হয়েছে বিপরীত দিকে, ঠিক না? তাই এটা সমান হবে না। কিভাবে সমান হবে? যদি আমরা একটা মাইনাস সামনে বসাই। মাইনাস মানেই হচ্ছে যে এ বি যেখানে মাইনাস বি এ, অর্থাৎ মাইনাস বি এর বিপরীতে এ বি, এই বিপরীতে বোঝানোর জন্য এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে আশা করি বুঝতে পারলা যে ভেক্টর রাশি থেকে আমরা কিভাবে বের করতে পারি সরণের বিষয়, সরণ থেকে, ঠিক না? যেমন এখানে মান 1 ছিল কিন্তু দিক 1 না হয় আমরা এইটা পেয়েছি, আমরা এইটা পেয়েছি। উপর দিয়ে চলে গেল নাকি? আচ্ছা, তো এখন আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন একটা যে এই বুঝবো, এটা হচ্ছে মাত্রা এবং একক, ঠিক আছে? ধর সরণ একটা রাশি, এইখানে একটা দিলাম সরণের একক। সরণের একক কিলোমিটার, মিটার, সেন্টিমিটার যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে মিটার হিসেবে ধরি। যদি কিলোমিটারে থাকে সেটাও মিটার হিসাবে নিয়ে আসি। কেন? কারণ হচ্ছে কি হলো যে আমরা যখন অঙ্ক করব সরণ দিয়ে, তখন অনেক মানে অন্যান্য জিনিসের সাথে অঙ্কটা সঠিকভাবে করার জন্য, অন্যান্য রাশির সাথে সঠিকভাবে করার জন্য আমাদের মিটারে নিয়ে আসতে হয়। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সরণের প্রতীক বা রাশির প্রতীক, ঠিক আছে? কি দিয়ে প্রকাশ করে?
এস দিয়ে। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে স্মরণের একক তো গেল, স্মরণের মাত্রা, মাত্রা হচ্ছে এল। এখন এই মাত্রাটা কি, এইটা আমি এখানে ব্যাখ্যা করি। ঠিক আছে, মাত্রার কোনো ডেফিনেশন হয়তো বা নাই বা তোমাদের লাগবে না এখন, পরবর্তীতে হচ্ছে ইন্টারভিউতে হয়তো লাগতে পারে, কিন্তু মাত্রা জিনিসটা হচ্ছে যে একক এর প্রকাশ। কিরকম, যেমন হচ্ছে ধরো এরকম একটা বক্স একে বুঝাই, কোনো একটা কিছুর একক যদি হয় এম বা মিটার, ঠিক আছে না, তাহলে সেইটার মাত্রা হবে কি, মাত্রা হবে এল, যেটার ইংলিশ হচ্ছে লেন্থ থেকে আসা, হ্যাঁ, যার অর্থ হচ্ছে দৈর্ঘ্য। কেন, কারণ মিটার দিয়ে আমরা কি বুঝাই, দৈর্ঘ্যই বুঝাই। একইভাবে যদি কোনো কিছুর একক হয় সেকেন্ড, এটা কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, তাহলে সেইটার মাত্রা কি হবে, সেইটার মাত্রা অবশ্যই সময় হবে। এবং সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি, বড় হাতের টি দিয়ে। কোথা থেকে আসছে, টাইম, সময়। ওকে ওকে, এইরকম ভাবে হচ্ছে চলা, সময় আছে, লেন্থও আছে, এবং আরও আছে, যেমন হচ্ছে যদি কোনো কিছুর ভর প্রকাশ করে, ঠিক আছে, যেমন গ্রামে প্রকাশ করে বা ধরে কেজিতে প্রকাশ করে, তাহলে সেইখানেও কিন্তু আরেকটা মাত্রা যোগ হয়। তবে এখন আমাদের বোঝার সুবিধার্থে এই দুইটা মাত্রা বুঝালাম, যে মাত্রা কোন সময় এল, কোন সময় টি হয়। যখন দেখবে যে দৈর্ঘ্য মাপা হচ্ছে মিটারে, তখন হচ্ছে মাত্রা এল, এবং একক যখন সেকেন্ডে দেয়া আছে তখন হচ্ছে টি। যেমন এখানে যদি আমরা স্মরণের ক্ষেত্রে আসি, স্মরণের মধ্যে এই যে অংশটুকু, এই অংশটুকুর কিন্তু একটা দৈর্ঘ্য আছে, ধরলাম আমরা সেই দৈর্ঘ্য হচ্ছে 116 মিটার ধরলাম। তাহলে এখানে কিন্তু এককের হিসাবে 116 মিটার, এই যে একক কি মিটার হিসাবে প্রকাশ করছে না, আমরা কি স্মরণকে সেকেন্ড হিসাবে প্রকাশ করতে পারবো, কখনো পারবো না, কারণ এটা হচ্ছে দৈর্ঘ্যেরই বিষয়, এই কারণে এর মাত্রা হচ্ছে এল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন দূরত্ব ও স্মরণের অনুধাবনমূলক প্রশ্ন দেয়া হবে, এইটা কয়েকটা আমরা দেখে নেই। যেমন দূরত্ব ও স্মরণের মধ্যে পার্থক্য, এ থেকে বি এবং বি থেকে এ পর্যন্ত স্মরণ একই হবে কি, উত্তর হচ্ছে না। একটু আগে আমি এটা বুঝাইলাম। পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে, আচ্ছা এই জায়গায় একটা ভুল গেছে, এটা ঠিক করাইতে হবে, যেখানে তুমি দক্ষিণ দিকে দেখে ই দিয়ে দিই, দক্ষিণ দিকে 1 কিলোমিটার গিয়ে যদি পূর্ব দিকে 1 কিলোমিটার এবং তখন উত্তর দিকে 1 কিলোমিটার গেলে আগের জায়গায় পৌঁছে যাবে। এটা একটু মাইন্ডকে বোকা বানানোর জন্য, কিন্তু এগুলো যদি তুমি বুঝো, পড়ো, তাহলে কিন্তু একেবারে ভালো করে শিখতে পারবা। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, কিন্তু স্মরণ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে, এই জিনিসটা আমি এখনই তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। কিভাবে বুঝাই দিব, এখনই হচ্ছে আমি যদি বুঝাই, সেটা হচ্ছে এইখানে হচ্ছে গতিশীল অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, মানে ধরো যদি একটা বস্তু, এটা একটা গোল হয়ে ঘুরে আসলো বা এখানে এসে শেষ হলো, ঠিক আছে, শুরু এবং শেষ একই জায়গায়, এখানে কিন্তু দূরত্ব আছে, কারণ কিছু দূরত্ব অতিক্রম করছে, স্মরণ আছে, এর তো শুরুর শেষ একই,
শুরু অথবা শেষ একই জায়গায়, তাহলে সরণ হলো শূন্য। এই জায়গায় এটা বলছে যে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। এই জিনিসটাই তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে হচ্ছে কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তন না হলে অবস্থানের উপর ভিত্তি করে ব্যাখ্যা করো। আচ্ছা, এইগুলা হচ্ছে দিয়ে দিব আমি কয়েকটা, যেটা বোঝানোর মতো বোঝানো যায় এখন সহজভাবে, সেগুলা বোঝালাম। এরপরে হচ্ছে সরণ দূরত্বের চেয়ে বেশি হতে পারে কি? উত্তর হচ্ছে না, কারণ সরণের মধ্যে উত্তর হচ্ছে না, কারণ সরণের মধ্যেই বলে দেওয়াই হয়েছে যে এই জিনিসটা হচ্ছে সরণ হচ্ছে ন্যূনতম, দেখি এটা আসে নাকি, এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। ওকে, এর থেকে নিচু আর কিছু হয় না। দূরত্ব যদি সর্বনিম্ন হয় সেইটাও কিন্তু সরণের সমান হবে, আর যদি বেশি হয় তাহলে তো বেশি হলোই। এরপরে সরণ শূন্য হলেও দূরত্ব অশূন্য হতে পারে, কি ব্যাখ্যা করো? এটার উত্তর হচ্ছে না। এরকম করে এইখানেও আরও কয়েকটা আছে যে 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠে 2.5 ঘুরলে তার সরণ কত হবে। এখানে আমরা এই যে এইভাবে করে পরিধি যদি বের করি, পরিধি না, 2.5 মানে 2বার ঘুরছে, আরেকবার অর্ধেক ঘুরছে, এই জায়গায় আইছে, ধরো এই জায়গা থেকে শুরু হয়ে, ঠিক আছে? তাহলে এই যে এর মধ্যে একটা মাপলাম, হ্যাঁ, তাহলে এর কি ব্যাসার্ধই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিষয়। ওকে, এরপরে হচ্ছে কি, এরপরে আমরা হচ্ছে দেখে চলে যাব দ্রুতি ও বেগে। আচ্ছা, দ্রুতি ও বেগ, দ্রুতি কি? এই জায়গায় দ্রুতি ব্যাখ্যা আছে, বেগেরও ব্যাখ্যা আছে। প্রথমেই হচ্ছে আমরা চলে আসব দ্রুতির ক্ষেত্রে। ওকে, দ্রুতির ক্ষেত্রে কি? দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। ঠিক আছে? যেমন হচ্ছে কি, যে উদাহরণ দিলাম, কিরকম উদাহরণ? ধরো একটি গাড়ি, একশো মিটার দূরত্ব, এখানে কি দূরত্ব বলছে না? দূরত্ব অতিক্রম করে 20 সেকেন্ডে বা যে কোনো সেকেন্ডে এর দ্রুতি কত? এই জিনিসটা যদি আমি এখন ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাদেরকে লিখতে হবে কি, এটা হচ্ছে দ্রুতিকে আমরা ধরলাম ভি, একটু পরে বুঝবে ভি কেন ধরলাম। বেগেরও ভি ধরা হয়, যেটা বেগে একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা, এখন দ্রুতি কি সময়ের সাথে, মানে অবশ্যই এখানে সময় আছে নিচে, এবং কি পরিবর্তনের হার বলছে না? হার মানে কি? হার মানে ভাগ। কি পরিবর্তনের? দূরত্বের। কার সাথে? সময়ের সাথে। অর্থাৎ এখানে আমরা লিখব দূরত্ব বাই সময়। সেটা যদি আমরা বসাই, সেকেন্ডেই কিন্তু আছে, সেকেন্ডে মানে 20 সেকেন্ড, আর এখানে মিটারে আছে 100 মিটার, হয় কত? 5। এখন এইখানে হচ্ছে জিনিসটা আসে, যেমন 5 কি, 5 হচ্ছে উপরে কি ছিল? মিটার, নিচে ছিল সেকেন্ড না? তাহলে মিটার পার সেকেন্ড, এইটাই তো হওয়া উচিত, ঠিক না? এইটাই কিন্তু একক। এইখানে দেখো দুইটা জিনিস দিয়ে একক তৈরি করছে, সেই জিনিসটাই আমি যে এটা কিন্তু একটু নতুন জিনিস, ঠিক না? মিটার পার সেকেন্ড কেন হয়েছে? কারণ আমরা মিটারকে ভাগ দিয়েছি সেকেন্ড দিয়ে, তাহলে যেই উত্তরটা ভাগফলটা আসছে সেটা মিটার পার সেকেন্ড হবে, ঠিক না? এখন এই মিটার পার সেকেন্ডকেও আমরা আবার লিখতে পারি কিভাবে? 5 ms ইনভার্স 1। ইনভার্স 1 মানে হচ্ছে m/s, মানে এটা নিচে এই যে এতটুকুর মানেই হচ্ছে 1/s। এই জিনিসটা যদি তোমরা এতদিনে বুঝে থাকো তাহলে তো ভালোই।
না হলে পরবর্তীতে আরেকটা জায়গায় আরো অনেক জায়গায় এগুলো বোঝানো যাবে। ঠিক আছে? এখন এদের মাত্রা কি এইটা দেখি তোমরা কেউ বের করতে পারো কিনা। যদি পারো ভিডিও পজ করে এখন একবার ভাবো। এখানে মিটার আছে, মিটার মানে কি এল, আবার সেকেন্ড আছে, সেকেন্ড মানে কি টি। এখন এটা পজ করে যদি তুমি ভাবতে চাইলে ভাবতে পারো, আরে আবার দেখতে পারো এখানে যে এখানে কি এসটা ভাগ অবস্থায় আছে না, তার মানে কি মাত্রা এল বাই টি, যেটাকে আমরা লিখতে পারি এল টি ইনভার্স 1। এই জিনিসটা হলো। এখন সব থেকে মজার বিষয় হচ্ছে তোমাদের এটা তো আসলে দেখা যায় না সাদার মধ্যে, দেখে তোমাদের দ্রুতি এবং তোমাদের বেগ দুইটাই সেম। ঠিক আছে, যদি তোমরা দ্রুতি বুঝে থাকো বেগও সেম। যেমন বেগের ভিতরে আমরা আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে একটি গাড়ি এখানে যাচ্ছে হচ্ছে 200 মিটার বেগে, সরি 200 মিটার বেগে হবে না, একটু আগে চলে গেছি আমি। 200 মিটার দূরত্বই লিখি, কারণ অঙ্কের ভিতরে সব জায়গায় খালি দূরত্বই থাকবে। দূরত্ব কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে প্রত্যেক জায়গায় আসলে বেগ চাচ্ছে। ঠিক আছে, এই দূরত্ব মানেই হচ্ছে সরণ, এটা তোমাদের বুঝে নিতে হবে। দূরত্ব অতিক্রম করে কত সেকেন্ডে, সময় দিই একটা 4 সেকেন্ডে দিলাম। এখন এই অঙ্ক যদি আমি করতে যাই, কিভাবে করতে হবে? এখানেও সেই সেমই প্রসিডিউর, বেগ সময়ের সাথে বস্তুর সরণের হার, হার মানেই হচ্ছে ভাগ। ঠিক আছে, ভেলোসিটি, এই জায়গার ভিতরে আমরা ভেলোসিটি থেকে মনে রাখবো যে ভেলোসিটির ভি, ভেলোসিটি মানে হচ্ছে বেগ। অবশ্যই এটা হচ্ছে মনে রাখার জন্য, এইগুলো আসছে সব হচ্ছে ল্যাটিন শব্দের থেকে, এই কারণে অনেকগুলো দেখবে মিলে না। তো এখন 200 মিটার যে অতিক্রান্ত করছে সেই 200 করে দিলাম। এটা কি হিসাবে দিলাম, আগের বার তো লিখছি, এবার না হয় লেখলাম না। এটা হচ্ছে দূরত্ব, আর সময় কত 4, এটা হচ্ছে সময়। ঠিক না? হ্যাঁ। এবার এর কি মিটার, এর সেকেন্ড। যখন অঙ্ক করবা একেবারে গভীরভাবে তখন আর মিটার সেকেন্ড বসানো লাগে না, একেবারে শেষে এককটা বসালেই হয়। তো 4কে আমি 200 দ্বারা ভাগ দিলাম, আসে কত? আসে 50 মিটার পার সেকেন্ড। এটাকে ইনভার্স 1 হিসেবে লিখলাম। এখন ইনভার্স 1 কিন্তু শেষেরটা যেটা নিচে সেইটার উপরে হবে, এরও একক একই হবে। এর তো আর আলাদা কোনো একক গজানোর নাই, কেননা সবই এক। তো একক আবার আলাদা হবে কেন বলো? আলাদা হবে না, তাহলে হবে কি এল টি ইনভার্স 1, এইটা হচ্ছে একক। আচ্ছা, এখন আমি হচ্ছে তাহলে বেগের জিনিসটা বোঝাতে সক্ষম হলাম, এরই সাথে আরেকটাও বোঝালাম, এটা হচ্ছে দ্রুতি। দ্রুতি ও বেগ দুইটাই কিন্তু বোঝানো হলো। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি? আমরা তো এতক্ষণ বুঝলাম যে দ্রুতি ও বেগের মধ্যে মিল কোথায় কোথায় আছে। দ্রুতি ও বেগের ভেতরে মিল যেখানে আছে, পার্থক্য সেরকম বহু জায়গায় আছে। যেমন এই উদাহরণটাই বোঝো, খালি হলুদ চলে আসে বারবার, ইরেজ কর। আচ্ছা, এই উদাহরণ থেকেই জিনিসটা বুঝো। এই উদাহরণের মধ্যে আমাদের হাতে রয়েছে একটা জিনিস, ঠিক আছে, সুতায় বেঁধে পাথর ঘোরানো হলে দ্রুতি এক থাকলেও বেগের পরিবর্তন হয় কিভাবে, এইটাই আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো আমি দুইটা কলাম নিলাম, একটা হচ্ছে দ্রুতি। ও ও এই জায়গায় আমি মনে হয় এই লিখতে ভুলে গেছি, ভেক্টর বেগ একটি ভেক্টর রাশি, অর্থাৎ ভি এইভাবে লিখতে হবে। ঠিক আছে,
এবং একই সাথে তাহলে এর মান ও দিক উভয়ই লাগে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এখানে লিখলাম, এই জিনিসটা হচ্ছে একটু মনে রাখবা। এটা মনে হয় আমি এটা মিস করে গেছিলাম আগের বার, একটু আগে। হুম, এই যে বসাই দিলাম। এখন চলে যাব হচ্ছে এই জায়গায় যেখানে আমি ছিলাম। এক পাশে নিলাম দ্রুতি, এক পাশে নিলাম বেগ। এখন দ্রুতি একটা স্কেলার রাশি এবং বেগ একটা ভেক্টর রাশি। দেখে স্কেলার ভেক্টর, ঠিক আছে? তো দুইটা তো অবশ্যই পরিবর্তনীয় হবে, ঠিক না? দুইটা কি এক হতে পারে? দুইটা তো এক হতে পারে না। তাহলে দ্রুতির এই জায়গায় যদি আমি একটা সুতায় বেঁধে, ধরো সুতায় আমি এখানে বাঁধছি আর এই পাশে হচ্ছে পাথর, এইটা এখন এভাবে 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 করে ঘোরাচ্ছে। ওকে, দ্রুতি তো ঠিক আছে, কেননা প্রত্যেকবারই এই এতটুকু দূরত্ব অতিক্রম করে আসতেছে। দ্রুতি একই। এখন ভেক্টরের ক্ষেত্রে আমি সেম জিনিসটাই করতেছি, বেগের ক্ষেত্রে এটাকে ঘোরাচ্ছি। ওকে, কিন্তু দেখার বিষয় হচ্ছে প্রত্যেকবার এখানে চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? যখন এখানে আছে এইটা এইদিকে ফোর্স, যখন এখানে আছে এইটা এইদিকে ফোর্স, মানে বিপরীত দিকেই তো থাকে, ঠিক না? এইদিকে ফোর্স। এইরকম করে কিন্তু প্রত্যেকবারই দিক পরিবর্তন হচ্ছে না। বা সহজ ভাষায় যদি আমি বুঝাই, এই যে এইগুলা, এই যে দশা, মানে প্রত্যেকবার যে ঘুরে ঘুরে আসতেছে, এর মধ্যে এটা এইদিকে আছে, এইটা আবার এইদিকে, এইটা আবার এইদিকে। হ্যাঁ, মানে প্রত্যেকবারই কিন্তু দিক পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হচ্ছে। এই জিনিসটাই আমাদের এখানে বলা হয়েছে। সুতরাং বেগ ও পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এখানে দ্রুতি একই থাকছে, বেগ পরিবর্তন হচ্ছে। এই জিনিসটাই এই জায়গায় সুন্দর মতো ব্যাখ্যা করছে যে দ্রুতি এক থাকলেও বেগের পরিবর্তন হয়। এটাই বইয়ের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এখন দ্রুতি ও বেগের বিভিন্ন সংজ্ঞা আমরা জানবো, ঠিক আছে? যেমন সুষম দ্রুতি কি? এটা কালো, এটা তো দেওয়া যাবে না। কোনো বস্তুর গতিকালে যদি কখনো দ্রুতির মানের কোনো পরিবর্তন না হয়, যদি দ্রুতির মান একই থাকে, পরিবর্তন না হয়, মানে একই আছে, অর্থাৎ বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে সুষম দ্রুতি বলে। গড় দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে বস্তু যদি সুষম দ্রুতিতে চলতে না চলে, আচ্ছা, সুষম দ্রুতিতে না চলে, তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, যা একে গড় দ্রুতি বলে। এই জায়গায় আরেকটা ভুল পাইলাম, দেখে এইটা হবে শান্তি মতো লেখার উপায় নাই এভাবে, কিন্তু এইগুলা এইভাবে দিলেই একটু সাজানো গোছানো থাকে, কি আর করার যায়, পাওয়া যায়, তাকে গড় দ্রুতি বলে। কি দিয়ে? মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ দিলে। এটা তো ওই সেম, এই একই জিনিস।
এইখানে যা পড়াইলাম এটা তো সেই দূরত্বকে আমি মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ দিচ্ছি না সেই সময়ে। হ্যাঁ, তাইলে আমরা কি গড় দ্রুতি আসলে বের করলাম। এরপরে হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কি গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে। অসম দ্রুতি, গতিশীল বস্তুর সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার সমান না হলে, মানে এক সময় একরকম এক সময় আরেক রকম, কোনো সময় ধীরে যাচ্ছে কোনো সময় তাড়াতাড়ি যাচ্ছে, সুষমভাবে যাচ্ছে না, দূরত্ব পরিবর্তনের হার সমান না হওয়ায় অসম দ্রুতি। সুষম বেগ, যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে বস্তুর সেই বেগকে সুষম বেগ বলে। বেগের মান ও দিক, বেগের ক্ষেত্রে একটু আলাদা, বেগের ক্ষেত্রে বেগের মান ও দিক দুইটাই অপরিবর্তিত থাকতে হবে। এবং অসম বেগ কি, যদি বেগের মান ও দিক উভয়ের পরিবর্তন ঘটে তাহলে বস্তুর সেই বেগই অসম বেগ। এখানে হয় মানেরও পরিবর্তন বা দিকেরও পরিবর্তন হলেও অসম বেগ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কয়টা জিনিস আমরা পড়লাম। এখন আসা যাক হচ্ছে এই দ্রুতি ও বেগের অনুধাবনমূলক প্রশ্নে আসা যাক। ঠিক আছে, যে এখানে কি বোঝানো হয়েছে, বাসের দ্রুতি 80 কিলোমিটার পার আওয়ার মানে কি বুঝো? কারণ হচ্ছে এটা কি বুঝি আমরা, এটা হচ্ছে এটা না হলুদ নেওয়া এলাম। 80 কিলোমিটার পার আওয়ার বলতে কি বুঝি আমরা, সেটা হচ্ছে 80 কিলোমিটার যাচ্ছে 1 আওয়ারে। এখানে দ্রুতির কথা বলা হয়েছে। পশ্চিম দিকে 60 কিলোমিটার মানে কি, পশ্চিম দিকে যাচ্ছে 60 কিলোমিটার, মানে 60 কিলোমিটার যাচ্ছে আর কি 1 আওয়ারে বা 1 ঘন্টায়। বেগের একক ও মাত্রা ব্যাখ্যা করো। আমি কি এখানে বেগের একক আর মাত্রা দেই নাই? দেখি, এই যে একক তো দিছি, সরি এককে দেখছো কাহিনী, আমি কি করছি এককের মধ্যেই লিখে দিছি, এটা তো হবে মাত্রা। এবং এই যে একক, একক এবং মাত্রার ভিতরে আসলে একটা সম্পর্ক আছে, বুঝছো? এই কারণে সেটা কোনো হয় না, মানে বেশি কিন্তু হেরফের হয় না, একই থাকে। এরপরে হচ্ছে দ্রুতি ও বেগের মাত্রা এক হলেও রাশি দুটি এক নয়, ব্যাখ্যা করো। তাৎক্ষণিক দ্রুতি বলতে কি বুঝো? কোনো বস্তুর সমবেগ 10 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? সমবেগ মানে হচ্ছে এই যে সুষম বেগ, দিক অপরিবর্তিত থাকে, অর্থাৎ সেম বেগেই চলছে। বেগ বিরূপ হলে বস্তুর ত্বরণ শূন্য হবে। এই জিনিসটা একটু পরে ত্বরণে যখন আমরা যাব তখন বুঝবা। এটা নিয়ে এটা তো 29টা প্রশ্ন আছে, ঠিক আছে, অনুধাবনমূলক এইটার থেকে। এই 29টা প্রশ্নের পিডিএফ তৈরি করে দিব খুব শীঘ্রই। হতে পারে যখন ক্লাসটা আমি আপলোড করতেছি তখনও বানানো হয় নাই, কিন্তু 2-1 দিনের মধ্যে আপডেট হয়ে যাবে, কারণ অনেকগুলো প্রশ্ন তো পিডিএফটা বানাতে একটু সময় লাগবে। এখন আমরা চলে আসব হচ্ছে ত্বরণে। আচ্ছা, এখন তাহলে আমরা চলে আসব 2.6 ত্বরণে। ত্বরণের সংজ্ঞা হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে, মানে সময়ের সাথে আর কি, যেটা ভালোভাবে বলতে গেলে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে, হার মানে তো অবশ্যই ভাগ হবে, কিন্তু এখানে ভাগ হবে কি সেইটা আমাকে বুঝতে হবে। এখানে বেগ বৃদ্ধি মানে সময়ের সাথে বেগের সম্পর্ক, ঠিক আছে? সুতরাং তাহলে ত্বরণ কি? ত্বরণকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দিয়ে। এ হচ্ছে বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার কিভাবে আমরা বের করতে পারি? যদি আমরা শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দেই তাহলেই তো আমরা কতটুকু বেগ বৃদ্ধি পেল সেটা আমরা বের করতে পারবো।
এবং সেটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে যা পাবো এইটাই হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্বরণ হচ্ছে প্রথমে হচ্ছে শেষ বেগ, ভি এখানে শেষ বেগ মাইনাস আদি বেগ, ঠিক আছে, এবং সবার শেষে হচ্ছে সময়। তাহলে এখানে আমরা যদি আমাদেরকে প্রকাশ করা লাগে যে কোনটা কি, তাহলে আমরা এখানে প্রকাশ করে দিই, সেটা হচ্ছে শেষ বেগ হচ্ছে ভি, আদি বেগ ইউ। ভেলোসিটি তো আমরা বুঝতেই পেরেছি, কিন্তু এখানে ভি এরপর আদি বেগ ইউ মানে ভি এর আগে ইউ না, এস টি ইউ ভি, এই কারণে, ঠিক আছে। সময় হচ্ছে টি, ত্বরণ হচ্ছে এ। বুঝতে পারছো? বুঝতে পারলে তো ভালো কথা। এখন আমরা চলে যাব হচ্ছে একক, ত্বরণের একক। এখন এখানে ত্বরণের এককের মধ্যে আমাদের বুঝতে হবে যে বেগকে আবার সময় দিয়ে ভাগ দিচ্ছি, ঠিক না? তাহলে সেটা হবে এম এস ইনভার্স টু। এম এস ইনভার্স টু এর মানে হচ্ছে এম বাই এস এর উপর স্কোয়ার, ঠিক আছে। এবং একই সাথে ত্বরণের মাত্রা, এখন এই জায়গার ভিতরে এম মিটার আছে মানে লেন্থ, সেকেন্ড আছে টাইম, ইনভার্স টু কেননা হচ্ছে স্কোয়ার এখানে, ঠিক আছে। এখন এই স্কোয়ার কিভাবে হলো? এর কারণ হচ্ছে ত্বরণটা হচ্ছে বেগের, আবার বেগটা সময়ের সাথে কিভাবে যাচ্ছে, মানে বেগের ভিতরে কিন্তু এম এস ইনভার্স ওয়ান অলরেডি আছে, ঠিক না। বেগ যেটা ভি, ভি এর একক আমরা জানি এম এস ইনভার্স ওয়ান। এখন এর সাথে যদি আবার আমরা সময়ের সাপেক্ষে করি তাহলে আরেকটা সেকেন্ড, আরেকটা টাইম বাড়লো, আরেকটা এস বাড়লো, তাহলে সেই হিসাবে স্কোয়ার বসবে, ঠিক আছে। এখন এই জায়গা থেকে আমরা তো এটা হচ্ছে ত্বরণ বের করার নিয়ম, ওকে। এটা তো এই যে এইটা হচ্ছে ত্বরণ। এখন আমরা চলে যাব ত্বরণ থেকে শেষ বেগ কিভাবে বের করা যায় সেই জিনিসটা বোঝাতে। আচ্ছা, আমরা জানি এ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি। তোমাদের যদি কারোর এখানে এসে কম্প্রিহেন্ড করতে সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওটা একটু আগে নিয়ে আবার দু একবার দেখবা, মানে একটু আগে থেকে, কেননা আমি তো একটু তাড়াতাড়ি চলে আসছি। তো এই জায়গার ভিতরে ধরো এটাকে আমরা সমীকরণ হিসেবে দেখলাম। যদি আমরা সমীকরণ হিসেবে দেখি, সমীকরণ হিসেবে দেখার পরে আমরা এখানে দিতে পারি যে এটা এই পাশে নিয়ে আসলাম, এ টি ভি মাইনাস ইউ। শেষ বেগ বের করতে হলে শেষ বেগ এক পাশে থাকবে, বাকিগুলা আলাদা থাকবে, ঠিক না। ইউ প্লাস এটি, এইটা হচ্ছে আমাদের এই ত্বরণ থেকে শেষ বেগ বের করার সূত্র বের করে নিয়ে আসলাম। যখন আমাদের বলবে যে বেগ নির্ণয় করো, যদি ত্বরণ দেয়া থাকে এবং সময় দেয়া থাকে তাহলে আমাদের সরণের দরকার নেই, আমরা এখান থেকেও বের করে ফেলতে পারি, ঠিক আছে। এইগুলা হচ্ছে বোঝালাম। আচ্ছা, এখন এরপরে দেখি এরপরে কি আছে। এরপরে ত্বরণের বিভিন্ন সংজ্ঞা, তো এই জিনিসটা পরবর্তীতে একটু পরেই কাজে লাগবে, ঠিক আছে, যখন আমরা এই অধ্যায়ের সমস্ত সূত্রগুলোকে একত্রিত করব আর কি। ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আমার এত লম্বা করার ইচ্ছা ছিল না, কিন্তু মানে অনেক কিছু আর কি একসাথে পড়াচ্ছি এবং অনেক ধীরে পড়াচ্ছি। তোমরা যদি পারো তাহলে 2 গুণও দেখতে পারো, সমস্যা নেই। এরপরে হচ্ছে সুষম ত্বরণ, এই জিনিসগুলো একটু আমি বুঝাই দেব, তারপরে আমরা হচ্ছে চলে যাব, ঠিক আছে। সুষম ত্বরণ কি, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে, অর্থাৎ হারটা হতে হবে একই।
একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বলে। অসম ত্বরণ কি, বেগের বৃদ্ধির হার যদি সমান না হয় বা একই না হয় তাইলে সেইটাই হচ্ছে অসম ত্বরণ। মন্দন কি, মন্দন জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে বেগ হ্রাসের। ধরো আমরা এখানে যে কয়টা দেখলাম যে শেষ বেগ, আমরা তো জানি ত্বরণ হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ। এখন শেষ বেগ যদি হয় কম আর আদি বেগ যদি হয় বেশি, তাহলে কি হবে, এখানে তো সময় দিয়ে ভাগ দিলাম, সময় দিয়ে ভাগ দিলে তাহলে সেখানে একটা ঋণাত্মক একটা মান আসবে, ঠিক না, এই -a আসবে, ঋণাত্মক আসবে। এই ঋণাত্মক যখন আসবে এটাই হচ্ছে বেগ হ্রাস, এবং এই হারকে ঋণাত্মক ত্বরণে, যে এখানে বলেও দেওয়া হয়েছে, ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে কি সুষম মন্দন, মানে মন্দনের ক্ষেত্রেও হচ্ছে কোনো বস্তুর বেগ যদি সময়ের সাথে নির্দিষ্ট দিকে একই হারে কমতে থাকে, হ্যাঁ, তা তবে সে মন্দনকে সুষম মন্দন বলে। যদি একই হারে কমতে থাকে, যেমন একই হারে যদি পরিবর্তন হতে থাকে, সেটাকে আমরা বলেছিলাম সুষম ত্বরণ একটু আগে। এই যে একই হারে বাড়তে থাকে সুষম ত্বরণ, আর একই হারে কমতে থাকলে সুষম মন্দন। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এই জিনিসটা আমরা একটু পরে পড়ব, সেটা হচ্ছে জি। এই অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, অভিকর্ষজ ত্বরণ। এই জি, সেই জি হচ্ছে 9.8 ms ইনভার্স 2। এটা তো একক, এটা তো আমরা জানি, দেখি একক, এটা তো আমরা জানি, ঠিক না। এবং এই অভিকর্ষ ত্বরণ কখন হয়, যখন আমাদের হচ্ছে ভূপৃষ্ঠে কি হলো, এই যে এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে 9.8 ms ইনভার্স 2। তো সেইখানে হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর, পৃথিবীর মধ্যে মুক্তভাবে যদি কোনো একটা কিছু পড়ে, সেই মুক্তভাবে পড়ন্ত বস্তু হচ্ছে তোমার এসের, সেটার যে বেগ, সেই বেগও কিন্তু এই পৃথিবীর যে একটা টান আছে যেটাকে আমরা গ্র্যাভিটি বলি, সেই গ্র্যাভিটির জন্য বাড়তে থাকে। সেই গ্র্যাভিটি হচ্ছে এই ত্বরণটা ঘটায়, যার কারণে সে এই ত্বরণে নিচে পড়তে থাকে, পৃথিবীর দিকে পড়তে থাকে। আচ্ছা, এখন আমরা ত্বরণের অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখব, ঠিক আছে। কয়টা প্রশ্ন আছে অনুধাবনমূলক? 24টা প্রশ্ন হচ্ছে মোট ত্বরণের। তো সেই 24টা প্রশ্নের মধ্যে হচ্ছে ত্বরণ বলতে কি বুঝো, সুষম ত্বরণ বলতে কি বুঝো, বেগের পরিবর্তন হলেই শুধুমাত্র ত্বরণ সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। আচ্ছা, এগুলা হচ্ছে আমি পরবর্তীতে ব্যাখ্যা করে দিব, ঠিক আছে। এইগুলা হচ্ছে আমি পরবর্তীতে দিয়ে দিব, কোনো সমস্যা নাই, চিন্তা করার কোনো কারণ নাই। এরপরে হচ্ছে 24, আর এরপরে হচ্ছে গতির সমীকরণ। আচ্ছা, এখন আমরা একেবারে সবার শেষে চলে এসেছি গতির সমীকরণের মধ্যে। দেখি তো গতির সমীকরণের মধ্যে এখানে অলরেডি আমি বলাই আছে যে মাত্র মাত্র 4টি সমীকরণ ব্যবহার করে, এই 4টিকে দাগায় না, 4টি সমীকরণ ব্যবহার করে কোনো গতিশীল বস্তুর গতি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। এই সমীকরণগুলোকে বলা হয় গতির সমীকরণ। তো এইখানে আমরা ইতিমধ্যেই বুঝতে পারলাম আমরা কয়টা সমীকরণ পেতে চলতেছি, 4টা। সমীকরণগুলোই মূলত হচ্ছে সূত্র, যেগুলো দিয়ে আমরা অঙ্ক করব, গণিত করব, সমাধান করব। এবং এই গতির সমীকরণ শেষ করার পরে আমাদের শুধু একটা পার্টই বেঁচে থাকে, সেটা হচ্ছে যে আমাদের বিক্ষিপ্ত বস্তু যদি উপরের দিকে কোনো বস্তু ছুড়ি, তাহলে সেটার কি সূত্র, সেই জিনিসটা। তাছাড়া মোটামুটি সবগুলোই হয়ে যাবে এর মধ্যেই। তা আমরা প্রথমে হচ্ছে সমীকরণগুলো রাশি এক এক করে লিখি।
প্রথমে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেগুলা লিখি। একটা হচ্ছে বেগ ভি, এটাকে আমরা শেষ বেগ হিসেবে লিখছি। আরেকটা হচ্ছে আদি বেগ, যেটাকে আমরা লিখব ইউ। আরেকটা হচ্ছে ত্বরণ, যেটাকে আমরা লিখব এ। এবং আরেকটা হচ্ছে সময়, অবশ্যই মানে যেই সমস্ত রাশি আমাদের লাগবে সেইগুলো আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা এক এক করে হচ্ছে কি হলো সমীকরণগুলো করব। ওকে, তা আমি সমীকরণগুলো এক এক করে লিখে দিচ্ছি, সেইখানে মার্ক করে দেব যে কোনটা কোনটা হচ্ছে সমীকরণের অংশ। যেমন প্রথম সমীকরণ হচ্ছে এস, দেখি এটা একটু করে দিই, ভালো করে লিখে দিই। এস ইজ ইকুয়াল টু বড় হাতের ভি বাই টি। ঠিক আছে, এখানে কি, এখানে কোনটা কি সেটা একবার বিশ্লেষণ করে দিই। যেমন এস হচ্ছে সরণ, ভি হচ্ছে সমবেগ। যদি কোনো বস্তু সমবেগে চলে অর্থাৎ বেগের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেইটা হচ্ছে এই সূত্র দিয়ে আমরা সরণ বের করতে পারবো। ঠিক আছে, এইখানে এইটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এই জিনিসটা ইতিমধ্যে আমরা আশা করি পড়তে পারছি, এবং যদি আমরা একটু ভাবি তাইলে কিন্তু এটা সেন্স করে, কারণ টি হচ্ছে সময়, ভি হচ্ছে সমবেগ। ঠিক আছে, তো এতটুক সময় জুড়ে এতটুক বেগে যতক্ষণ চলছে সেইটাই তো হবে সরণ। ঠিক আছে না? আচ্ছা, এই দেখছো কত সুন্দরভাবে প্রথমটা চলে গেল। এরপরে দ্বিতীয় সমীকরণ হিসেবে আমরা দিব হচ্ছে এই যে ত্বরণের এইখানে একটু আগে এই যে এই সূত্রটা আমরা শেষ করেছিলাম না, ত্বরণ থেকে শেষ বেগ আনার, এইটা আমরা এখানে দিব। ওকে, কি সূত্র? ভি বা শেষ বেগ ইউ প্লাস এটি। এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, এবং টি হচ্ছে সময়। তো এইখানেও আমরা খুব সুন্দরভাবে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এখন এটারই আরেকটা রূপ আছে, সেটা একটু আরো সহজ। সেটা হচ্ছে যদি স্থির থেকে চলে, স্থির থেকে চলে, তাহলে ভি ইউ তো 0 এটি বা ভি এ টি, এইটা হচ্ছে সেই সময়কার সূত্র। ঠিক আছে, এটা শুধুমাত্র এটা তুমি যদি এইভাবে লেখো, ইউ দিয়ে লেখো তাইলেও হয়, আবার যদি তুমি শর্টকাটে এখানেই চলে আসতে চাও একবারে তাহলেও হয়, কোনো সমস্যা নেই। এখন আমরা আমাদের বাকি দুইটা যে আছে সেইগুলা বের করব হচ্ছে আরেক জায়গা থেকে। ঠিক আছে, যেমন আমরা ইতিমধ্যেই কিন্তু জানছি, আমরা পাই, হ্যাঁ এইটা তো ভালো দেখাচ্ছে না, এই যে এইটাই ভালো। দেই, আমরা পাই, কি পাই আমরা? আমরা পাই হচ্ছে কি হলো এস ইজ ইকুয়াল টু ভি টি। এই ভিটা কি? এই ভি এখানে হচ্ছে সমবেগ। ঠিক আছে না? হ্যাঁ, সমবেগ বা গড় বেগ। কেননা অনেক সময় বেগ তো আসলে সম হয়, এটা কিভাবে আমরা বুঝতে পারি? পরে যখন কিনা আমরা দেখি যে গড় বেগ একটা ধরি, ধরো এটা আমরা গড় বেগে দিলাম, তো সেই গড় বেগটা বের করে কিভাবে?
এখানে গড় বেগটা বের করা হয় হচ্ছে ধরো বড় হাতের ভি প্লাস ইউ, শেষ বেগ এবং আদি বেগকে আমরা 2 দিয়ে ভাগ করলে যেই বেগটা পাই সেইটাই হচ্ছে আমাদের গড় বেগ। ভি প্লাস ইউ বা ইউ প্লাস বি যে কোনো একটা দিলেই হলো, ঠিক না? আচ্ছা, এখন আমরা এই জায়গার মধ্যে যে গড়বেগ পেলাম, সুতরাং গড়বেগ যে এটা পেলাম, এখন এইখানে যে ভি আছে, ভিকে আমরা এভাবে লিখতে পারি না, ইউ প্লাস এটি, মনে আছে তো আশা করি? তাহলে আমরা সেইভাবে লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এটা একটু বোঝার সুবিধার্থে আমি পিছনে নিয়ে নিচ্ছি, কেননা না হলে সামনে থাকলে এই যে ইউ দুইটা একসাথে থাকবে না, ঠিক আছে? বাই 2, এটা শুধু সুবিধার জন্য। যোগ বিয়োগ আগে পিছু, যোগ আগে পিছু করলে কোনো সমস্যা হয় না। এবার ইউ প্লাস এটি তো দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ করলাম 2u এটি ডিভাইডেড বাই 2। এই জিনিসটাই যদি আমরা এখন এই পাশে নিয়ে আসি, মানে এইটা তো ভি তো সবসময় রয়েছে, ধরো এই যে এখন এই যে নিচে রয়েছে 2 আর উপরে লব যোগ, এর মানে যদি আমরা এভাবে লিখতে পারি আলাদা আলাদা করে, দেখো কেননা যদি এটা আমরা যোগ করি, লসাগু করলে 2 2 2, 2u প্লাস এটি একই আসে। এটা করলাম এর কারণ হচ্ছে এই যে 2 আর 2 যাবে কাটা, আর এইখানে যে 2 সেটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে হাফ এটি। বুঝতে পারছো কেন আনলাম? এটা বোঝার জন্য, যদি এই যে হাফ এটি যত, ঠিক আছে, হাফ এটি, এর মানে তো এটা এখানে গুণ না, এ আর টি, তাহলে সেটা তো এটি বাই 2ই চলে আসে। হাফ এটি আনলাম কারণ দুইটা আমরা আলাদা আলাদা করে রাখবো, পরে যাতে সুবিধা হয় সেই হিসাবে। এখানে দেখাচ্ছে এটা হচ্ছে প্রমাণ যে কোথা থেকে আসলে আসছে। ওকে, এই জিনিসটা যে আনলাম এই ভি, এখন এই ভি এর মান আমরা এই জায়গায় বসাই, ভি এর মান বসিয়ে পাই, কি পাই আমরা ভি এর মান বসায়া? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টি ইন্টু টি। তো এই দুইটার সাথেই গুণ হবে, ইউ টি হবে হাফ এ টি স্কোয়ার হবে এস, ঠিক আছে না? আচ্ছা, এই যে আমরা বের করলাম, এটা কিন্তু এই সরণ বের করার আরেকটা সূত্র হিসেবে আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র, সরণ বের করার আরেক সূত্র, যেখানে আমাদের এই আদি কোনো বেগের উপর নির্ভর থাকতে হয় না, শুধু ত্বরণ জানলেই হবে বা এ জানলেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে 3 নাম্বার সূত্র প্রকাশ করা হলো। এখন 3 নাম্বার সূত্র যদি প্রকাশ করে ফেলছি, তাহলে আমাদের কাছে বেঁচে থাকে কয়টা? গতির সমীকরণ আর একটা মাত্র শুধু আছে। তো ইউএসটা তো দিলাম, এইবার আমাদের কাছে যে আরেকটা ছিল সেটা হচ্ছে ওই যে এই ভি ইজ ইকুয়াল টু হয়ে গেল, এইটা, এই জিনিসটাই আবার আমরা নিয়ে আসব। আমরা পাই এভাবে নিয়ে আসব ভি ইউ প্লাস এটি। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, লিখে দিচ্ছি আমি এখানে ভেঙে ভেঙে, মানে যতটুক ভাঙা সম্ভব ভেঙে ভেঙে আমি করাচ্ছি। উভয় পক্ষকে বর্গ করে পাই। এখন এখানে তো ভি স্কোয়ার বসাইলাম, এইখানে ইউ স্কোয়ার প্লাস 2uat প্লাস at স্কোয়ার, এই জিনিস আসে না? এখানে কিসের থেকে আসছে এটা বুঝছো? a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওইখান থেকে হচ্ছে
এই জিনিস আসে। আচ্ছা, এখন আমরা কেন এটা করলাম? এর কারণ হচ্ছে আমরা যদি দেখি ভালো করে, তাহলে এই জায়গা থেকে ধরো এটার আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিলাম 2uat a স্কোয়ার টি। এইখান থেকে আমরা যদি এই 2a কমন নিই, যেমন ধরো 2a কমন নিলাম, তাহলে এখান থেকে 2a গেলে কি ut থাকে। এখানে কি 2 আছে? নাই। তাইলে অবশ্যই হাফ বসাইতে হবে। হাফ আর a তো একটা চলে গেলে আর একটাই থাকে, আর টি স্কোয়ার তো টি স্কোয়ারে আছে। এই জায়গায় কিভাবে আসলো এইটা আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে ভাইঙ্গা দেখাই, ওকে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে। যেমন যদি আমরা এখানে দেখি যে 2uat প্লাস a স্কোয়ার টি স্কোয়ার, এটাই তো ছিল, তাই না? এখান থেকে আমরা 2 কমন নিলাম, 2a কমন নিলাম। তো 2a যদি কমন নেই, 2a নিলাম, এই 2 বাটা এই a কাটা ut। এখন এখানে হচ্ছে এইভাবে আসবে। 2 যদি আবার গুণ করি তাহলে হাফ যদি থাকে তাহলে 2 কাটা চলে যায় না? তো সেই কারণে এখন আমরা 2 যে কমন নিলাম, তা আমাদের পরে তো 2টা কাটাকাটি করে দিতে হবে যখন কিনা আবার গুণ হবে। তো সেই কারণে আমরা হাফ এ টি নিলাম, এখানে এ টি স্কোয়ার থেকে যায়। এই জায়গায় যদি আবার বোঝাইতে হয়, 2 গুণ হাফ করলে আমাদের 2 কাটা 1 থাকে, সেই 1 এই জায়গায় a স্কোয়ার টি স্কোয়ার হয়ে যায়। হ্যাঁ, সেটা যদি এখানে গুণ অবস্থায় থাকে a স্কোয়ার টি স্কোয়ারের সাথে, তাহলে আবার সেম হয়ে যায়। তাই এখন আমরা একটা ইমাজিনারি 2 নিলে আমাদের সেখানে হাফ গুণ করে দিতে হবে, যাতে কাটাকাটি সমস্যা না তৈরি হয়, সেই কারণে। ঠিক আছে? যদি এরপরেও কোনো সমস্যা থাকে তাহলে লাইভে আমি বুঝাই দিব, এটা ডাউট সলভিং ক্লাসে। এরপরে এখন আমরা তো একটা এখানে একটা সূত্র পাইছি, এটার জন্য পাই নাই? s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ a টি স্কোয়ার। হ্যাঁ, আমরা অলরেডি পাইছি। তাহলে সেই হিসাবে ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2as হয়েছে না? এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার সূত্র, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as। এইটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। ওকে, এরপরে হচ্ছে আমাদের গতি সমীকরণের বইয়েরও কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো আমি এখানে সমাধান করব, কিন্তু মোটামুটি সূত্রগুলো হচ্ছে এইগুলাই। ঠিক আছে? তো এই সূত্রগুলো এখন যদি একসাথে আমি লিখি, দেখে নিই এই পর্যন্ত, এই যে সবগুলো সূত্র যদি আমি একসাথে লিখি, তাহলে এইখানে হচ্ছে বসে, প্রথমেই বসে হচ্ছে s ইজ ইকুয়াল টু ভিটি, যেখানে ভি হচ্ছে কি গড় বেগ। এটা তুমি ওইখান থেকে কাইন্ডলি একটু দেখে নিও, আমি এখন আর এর সাথে আচ্ছা লিখেই দিই। এখানে ভি হচ্ছে বড় হাতের ভি হচ্ছে গড় বেগ, ছোট হাতের ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ। তো এস ইজ ইকুয়াল টু ভিটি একটা তো পাইলাম, আরেকটা কি পড়ছিলাম? আরেকটা পড়ছিলাম হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এবং আরেকটা পড়ছিলাম সেইটা হচ্ছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as। এরপরে কি দেখি, না আমি তো এইভাবে আসিনি, কোথায় যেন করালাম, এই যে, হ্যাঁ এই যে
ভি ইজ ইকুয়াল টু এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে আরেকটা সমীকরণ। ওকে, আর ভি, এই চারটা সূত্রই হচ্ছে মেইন গতির সূত্র। ঠিক আছে, এর সাথে আমরা আরো পড়লাম হচ্ছে ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, ঠিক না? আর বেগ যদি আমাদের বলতেই হয়, বেগ হচ্ছে এস বাই টি। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের এখন পর্যন্ত দেখানো সবগুলো সূত্র। এটা আমি লিখে দিলাম কারণ পরের মনে থাকবে না জিনিসটা। এখন আমি এক এক করে হচ্ছে যে গতির সমীকরণের উদাহরণের যে সমস্ত অঙ্ক আছে তা শেষ করব। প্রথমে হচ্ছে গাড়ির বেগ স্থির অবস্থা থেকে, এখানে স্থির মানে ইউ জিরো, ইউ হচ্ছে 0, 1 মিনিটে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। ঠিক আছে, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এইটা কি সময়, 60 কিলোমিটার পার আওয়ার। এই জিনিসটাকে আমাদের ভিতে আনতে হবে, গাড়িটির ত্বরণ কত। তো এখানে প্রথমেই আমরা ভিতে নিয়ে আসবো, সেটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 গুণ 1000 ডিভাইডেড বাই 60 গুণ 60। কারণ কি, কারণ ঘন্টার থেকে সেকেন্ডে আনতে গেলে 60 মিনিট 60 সেকেন্ড দিতে হবে, ঠিক না? আসে কত, 3600, আর উপরে হচ্ছে 60,000। এইটার হচ্ছে হিসাবটা একটা করে নেই, দেখি ক্যালকুলেটারে। 60,000 ডিভাইডেড বাই 3600 হচ্ছে 16.67, তাহলে আসে 16.67। কি আসে, মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন আমাদের বের করতে হবে ত্বরণ। তো এখানে এ হচ্ছে আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। এইখানে হচ্ছে আদিবেগ কত, আদিবেগ ভি হচ্ছে, সরি ইউ হচ্ছে 0, এমএস ইনভার্স 1। শেষ বেগ আমরা এই যে একটু আগে পেলাম, সেটা হচ্ছে 16.67 এমএস ইনভার্স 1। তার সময়, সময় হচ্ছে কত, 60 সেকেন্ড। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি 16.67 মাইনাস 0 বাই 60, তো সেই হিসাবে যদি আমরা বের করি, তাহলে আবার যদি হিসাব করি, হিসাবের মধ্যে আসে হচ্ছে, দেখে 16.67 ডিভাইডেড বাই 60, 0.27, 0.27 এমএস ইনভার্স 2। এর কারণ হচ্ছে ত্বরণ এটা। আচ্ছা, এইটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের প্রশ্নে। একটি গাড়ি 60 মাইল পার আওয়ার, এখানে আমাদের আগেই জানাই দিতে হবে 1 মাইল হচ্ছে 1.6 কিলোমিটার। ঠিক আছে, তো সেই হিসাবে হচ্ছে তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়, মন্দন কত? টাইম দেয়া আছে টি, এরই সাথে ইঞ্জিন বন্ধ হয়েছে 5 মিনিট সময় নিছে, টি কত, 5 গুণ 60 বা 300 সেকেন্ড সময় নিয়েছে। এবং আদি বেগ হচ্ছে ইউ, মন্দন। আচ্ছা, এ দিয়ে যদি আমরা বের করি প্রথমে, হ্যাঁ টি আছে ইউ আছে, এখন 60 মাইল, প্রথমে আমাদের ইউ বের করতে হবে, যেহেতু মাইলে আছে সেটাকে আমাদেরকে নিতে হবে হচ্ছে কিসে, 60 গুণ 1.6 কিলোমিটারে, ঠিক না? তাহলে সেই হিসাবে 60 গুণ 1.6 দিলে আসে হচ্ছে 96 কিলোমিটার। সেই 96 কিলোমিটারের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে ধরি, সেটা হবে যে 96 গুণ 1000 ডিভাইডেড বাই 60 গুণ 60,
তাহলে একটা ছোট ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এইটা হচ্ছে বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে 26.667, মানে 26.67 ms ইনভার্স 1। তো এই জায়গায় হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি অবশ্যই, তার মানে 0 মাইনাস ইউ কত, এই যে বের করলাম 26.67 বাই টি কত, টি হচ্ছে সেকেন্ড, মানে এই যে উপরে আমরা দিয়েছিলাম 300 সেকেন্ড, 300। তাহলে সেই হচ্ছে যদি আমরা দেই, হিসাবের পরে চলে আসে মাইনাস 0.088 ms ইনভার্স 2। এর মানে হচ্ছে, যেহেতু মাইনাস, এর মানে অবশ্যই মন্দন। এখন মন্দন যখন আমরা উত্তরে লিখব তখন আর মাইনাস দেওয়ার কোনো দরকার নেই। সেটা হচ্ছে সুতরাং গাড়িটির মন্দন মাইনাস 0.088 ms ইনভার্স 2। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এটাই শেষ। এটাই হচ্ছে উদাহরণ। আচ্ছা, ক্লাস আজকে অনেক লম্বা হয়ে গেছে, একটু নিজের জন্যই, আমার দোষের জন্যই। আচ্ছা, একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে গেলে এখানে কিন্তু অলরেডি বেগ আছে এবং ঢুকতে পেরেছে, দেয়ালের মাঝে ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? তো এখানে আগের মতোই আমরা আদি বেগ পাইছি, শেষ বেগও পাইছি, সেটা হচ্ছে কি থেমে গেছে, 0। আদি বেগ ইউ হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড, এর মানে 1500 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, এই জায়গায় সরণও দেয়া হয়েছে, সেটা হচ্ছে কি 10 সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তো সেই হিসাবে 0.1 মিটার। তাহলে সেই হিসাবে যদি এখন করি, তাহলে বুলেটের মন্দন কত আমাদের বের করতে হবে। এর কোন সূত্রে আমাদের ইউ এবং এস দুইটাই ছিল মনে করে দেখো তো, সেটা সময়ের তো কোনো নাই, টি নাই। তাহলে এইখানে একমাত্র হচ্ছে 4 নম্বরে যেটা একমাত্র সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র। এখানে আমাদের বের করতে হবে। তাইলে আমরা সেই হিসাবে যদি আনি, তাহলে প্রথমে ইউ আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তারপরে হচ্ছে এস আসবে, সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এখন এই জায়গার মধ্যে কি, এখানে আমরা যদি দেখি, এখানে শেষ বেগ ভি 0 ms ইনভার্স 1, আদি বেগ ইউ হচ্ছে 1500 ms ইনভার্স 1, সময় তো না, হচ্ছে সরণ বা এস হচ্ছে 0.1 মিটার। তো এইখানে হচ্ছে হিসাবগুলো এরকমই, তোমরা সূত্র বুঝতে হবে এবং মান বসায়া অঙ্ক শেষ করে ফেলতে হবে। ওকে, ভি স্কোয়ারের হচ্ছে 0, উপর স্কোয়ার দিলে সেইটাও 0, 1500 স্কোয়ার, এবং এরপরে নিচে হচ্ছে 2s, 2 গুণ 0.1, তাহলে কত, সেই হিসাব আমরা করে ফেলি। সেটা হচ্ছে
1500 ডিভাইডেড বাই 2 গুণ 0.1। তাহলে কত হলো? অনেক হয়েছে কিন্তু, হ্যাঁ। এটা হচ্ছে -11,025। এরপরে আরো 4টা শূন্য। ওরে বাবা! তাহলে 50,000, 2 লাখ, 1,12,50,000 MS ইনভার্স 2। এখন বন্ধন লেখার সময় মাইনাস লেখার কোনো দরকার নাই। তাহলে এই জায়গায় তো আর তো নাইও, এইখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। সেটা হচ্ছে বুলেটের মন্দন 1,12,50,000 MS ইনভার্স 1। এই হচ্ছে অ্যান্সার। তো এইখানে হচ্ছে আমি 3টা উদাহরণ, বইয়ের উদাহরণই করাইলাম, এবং এর সাথে গতির সমীকরণের অনুধাবনমূলক প্রশ্ন আছে অনেকগুলা, 13টার মতো, এবং এখন পর্যন্ত দেখানো সবগুলো সূত্র এখানে আছে। তো এইখানে আজকে আমি আমার ক্লাসটা শেষ করতেছি। ক্লাসে আমি একেবারে শুরু থেকে যদি দেখাই তাহলে অনেক কিছুই পড়ানো হয়েছে, এবং যে সমস্ত প্রশ্ন আমি অনুধাবনমূলক প্রশ্ন যেই সমস্ত অনুধাবনমূলক প্রশ্ন আমি দিছি এইখানে, সেইগুলোর পিডিএফও এই স্লাইডের সাথে আমি দিয়ে দেব এবং আপলোড করে দেব, চিন্তা করো না। তো আজকের মতো এখানেই হচ্ছে এগুলো ক্লাসের শেষ। আমি যে এখানে আবার চলে আসবো। আজকে হচ্ছে থিওরি ক্লাস আরেকটা বাকি আছে 2য় অধ্যায়েরই, এবং সেই থিওরি ক্লাসের পরে হচ্ছে যে স্লাইড দিয়ে দিব এবং ডাউট সলভিং ক্লাসও করানো হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। কারণ অনেক কিছু তো গুছানো লাগে, তাই একটু সময় লাগছে আর কি, এবং অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো তোমরা যারা পারো তারা 2 গুণ স্পিডে দেখতে পারো, কোনো সমস্যা নেই। আর এর সাথে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নিবা, SF ক্লাসরুম। এখানে আমাদের ফ্রিতেও অনেক কিছু দেওয়া হয়, ফ্রিতে আমরা দেওয়ার চেষ্টা করি অনেক কিছু, অনেক ধরনের সাজেশন, প্রশ্ন, ঠিক আছে। ক্লাসগুলো হচ্ছে পেইড, কারণ ক্লাসে তো অনেক বেশি পরিশ্রম দেওয়া লাগে, এবং গুগল ক্লাসরুমে হচ্ছে এগুলো যদি আসতে চাও তাহলে অবশ্যই পেইড হয়ে আসতে হবে। আর আরেকবার আমি বলে দিই যে 550 টাকা হচ্ছে এটার সবসময়ের যেই প্রাইস। এর মানে হচ্ছে যখন তুমি এটা দেখবে যদি বেশি দেরি হয় তাহলে হচ্ছে 550 টাকাই, এবং খুব সম্ভবত 400 টাকা যেটা, এই প্রাইসটা আছে 9 অথবা 10 জুন পর্যন্ত খুব সম্ভবত, হ্যাঁ। এখন আমি ক্লাসের মধ্যে তো আমার তো মনে পড়ছে না। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে এনরোল করে ফেলো, এইভাবে করে করে গুছাইয়া সুন্দরভাবে 2য় অধ্যায়, 3য় অধ্যায় এবং আমার আন্ডারে যেগুলো আছে সেইগুলোতে আমি এরকম স্লাইড দিয়ে দিয়ে PDF দিয়ে দিয়ে অবশ্যই শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, দেখা হবে আবার পরের ক্লাসে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।